কি করছেন আপু? ছাড়ুন আমাকে। এভাবে জোর করে কিস করতে পারেন না আমাকে। কেন পারি না সোনা? আমি চাইলে সবই পারি। কি আজব কথা বলছেন আপনি? চেনা নাই জানা নাই একটা ছেলেকে এভাবে জোর করে কিস করছেন, তার উপর আমি আপনার জুনিয়র, ছোট ভাইয়ের মতো। তাতে কি হয়েছে বাবু? জুনিয়র হলে কি সমস্যা? আমার তো কোনো সমস্যা নেই। আপনার সমস্যা না থাকলেও আমার সমস্যা আছে। আমি আপনাকে চিনি না, দূরে সরে যান আপনি। চেনো না বললে তো হবে না সোনা। হতেই পারে আমরা দুজন দুজনেই আগে থেকে চেনা। একদম রহস্য করবেন না। আমি বলেছি চিনি না মানে চিনি না। সরুন আপনি। নো সোনা, আদর করব, খুব আদর। এই বলে আঁকি আবার নীলের ঠোঁটে ঠোঁট ডুবিয়ে কিস করতে লাগলো। নীল বেচারা রাগে লজ্জায় শেষ। এমনিতেই সে চিনে না এই মেয়েকে, তার উপর কখন থেকে জড়িয়ে ধরে কিস করে যাচ্ছে। নীল তার বন্ধুদের সাথে একটা রিসোর্টে উঠেছে, সেখান থেকে নাইট ক্লাবে এসেছে। এর আগে সে কখনো আসেনি, এই প্রথম। আর আসতেই এই বিপদের সম্মুখীন হতে হলো তাকে। মেয়েটা যে তাকে টেনে একটা রুমে এনে দরজা বন্ধ করে দিল। তারপর তো শুধু কিস করেই যাচ্ছে। এবার এক অবিশ্বাস্য কাজ করে ফেলো মেয়েটি। নীলকে ছেড়ে তার পরনের ড্রেস খুলে ফেলো। নীল হতভম্ব হয়ে গেল। নীল কিছু বলার আগে নীলকে ধাক্কা মেরে বিছানায় শুয়ে দিয়ে তারপর উঠে কিস করতে লাগলো। এই অবস্থায় একটা মেয়ে, তাও আবার এত কাছে। নীল আর সহ্য করতে পারলো না, সেও মেয়েটার সাথে রেসপন্স করতে শুরু করলো। আস্তে আস্তে দুজনে চলে গেল অনেক গভীরে, যেখানে প্রবেশ করলে আর বের হওয়ার পথ থাকে না। রাত অনেক গভীর হয়ে গেছে। ক্লাবের আলো আধারির ভেতর দিয়ে কখন যে সময় গড়িয়ে গেছে নীল নিচেও টের পায়নি। হঠাৎ এক অচেনা টানে, এক অচেনা অনুভূতিতে সে জড়িয়ে পড়েছিল আঁখির সাথে। আবেগের ভেতর দিয়ে দুজনের মাঝে এমন এক মুহূর্ত তৈরি হয়েছিল যেখানে রাগ, ভয় আর দ্বিধা ধীরে ধীরে চুপ হয়ে গিয়েছিল। ক্লান্ত শরীর নিয়ে একসময় দুজনেই ঘুমিয়ে পড়ে। বাইরে কখন ভোরের হালকা আলো জানালার ফাঁক দিয়ে ভেতরে ঢুকেছে। শহর জেগে উঠেছে আর নীলের জীবনের এক অদ্ভুত অধ্যায় শুরু হতে যাচ্ছে। সকালে হঠাৎ নীলের ঘুম ভেঙে যায়। চোখ খুলতে সে দেখতে পায় পাশের বালিশে আঁখি ঘুমিয়ে আছে। তার চুল এলোমেলো, মুখে গভীর ঘুমের ছাপ। মুহূর্তে নীলের বুক ধক করে ওঠে। আল্লাহ, আমি কি করে ফেললাম? নীল বিছানায় বসে পড়ে, দুহাতে মাথা চেপে ধরে গভীর শ্বাস নেয়। গত রাতের সব দৃশ্য চোখের সামনে ভেসে ওঠে। উনি হয়তো নেশায় ছিল, আর আমি কেন নিজেকে কন্ট্রোল করতে পারলাম না? আমি তো ওনাকে চিনি না। এটা ঠিক হয়নি, একদম ঠিক হয়নি। নীল ধীরে ধীরে উঠে পড়ে, যেন আখির ঘুম না ভেঙে যায়। ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়, আয়নার সামনে দাঁড়িয়ে নিচের দিকেই তাকায়। নীল, আজ থেকে সাবধান, আর জীবনে যেন এই মেয়ের সামনে না পড়ি। ঝামেলা মানেই ঝামেলা। কথা শেষ করে সে নিঃশব্দে রুমের দরজা খুলে বেরিয়ে যায়। ভোরের হালকা বাতাস তার মুখে লাগে, কিন্তু বুকের ভেতরে অস্বস্তি যায় না। কিছুক্ষণ পর আখির ঘুম ভাঙে, চোখ মেলে চারপাশে তাকিয়ে সে চমকে যায়। পাশটা ফাঁকা, নীল নেই। আখি উঠে বসে, রুমটা আবার ভালো করে দেখে। তখনই তার মুখ শক্ত হয়ে যায়। কি ব্যাপার? কোথায় গেল ছেলেটা? আখি বিছানা থেকে নেমে দাঁড়ায়, চোখে রাগ আর জেদ একসাথে খেলতে থাকে। তুমি ভেবেছো আমি নেশা করে তোমার কাছে এসেছিলাম? মোটেও না নিলয়, আমি নিজের জ্ঞানেই এসেছি। আয়নার সামনে দাঁড়িয়ে চুল গুছাতে গুছাতে আঁকি ঠোঁটে হালকা বাঁকা হাসি ফুটে ওঠে। তুমি পালিয়ে বাঁচতে পারবে না, তোমাকে আমি ঠিকই খুঁজে বের করব। ভোরের আলোয় আখির চোখে তখন শুধু একটাই জিনিস, নীলকে আবার সামনে পাওয়া। কয়েকদিন কেটে গেছে। ক্লাবের সেই রাতটা নীল বারবার ভুলতে চেয়েও ভুলতে পারছে না। নিজের ভেতরে সে লড়াই করে, কি এমন হলো, কেন এমন মেয়ের সাথে জড়িয়ে পড়লো যাকে সে চিনে না। আজ নীলের জীবনে নতুন অধ্যায়। আজ তার ভার্সিটির প্রথম দিন। নতুন ক্যাম্পাস, নতুন পরিবেশ, নতুন মুখ, সবকিছুই তার জন্য অচেনা। সকালে আয়নার সামনে দাঁড়িয়ে নীল নিজের দিকে তাকায়, হালকা হাসি দেয়, কিন্তু চোখের ভিতরে একটা অজানা ভয় লুকানো। আজ থেকে সব ঠিক করব। নতুন জীবন, নতুন শুরু, কোনো ঝামেলা নয়। ভার্সিটির গেটে ঢুকতেই চারপাশে ছাত্র ছাত্রীদের কোলাহল। কেউ হাসছে, কেউ ছবি তুলছে, কেউ নতুন বন্ধুত্ব গড়ছে। নীলের সাথে তার কলেজের লাইফে পুরনো বন্ধুরা। আরে নীল, ভাবছিস কি? আজ তো আমাদের রাজত্ব শুরু। প্রথম দিনই ক্লাস মিস করিস না আবার। আরে ধুর, আজ সিরিয়াস থাকবো। দেখি ভার্সিটি লাইফ কেমন হয়। কথা বলতে বলতে ওরা ক্যাম্পাসের ভেতরে এগোতে থাকে। চারপাশে নতুন নতুন গন্ধ, নতুন শব্দ, নতুন উত্তেজনা। হঠাৎ করে ভার্সিটির মেন গেট দিয়ে একটা মেয়ের প্রবেশ। লম্বা চুল, আত্মবিশ্বাসী হাঁটা, চোখে অদ্ভুত দৃঢ়তা। মেয়েটাকে দেখে নীলের বুক ধক করে ওঠে। তার পায়ের নিচের মাটি যেন সরে যায়।
চোখ দুটো বড় হয়ে যায়, নিঃশ্বাস আটকে আসে। নীল মনে মনে বলে, এই মেয়ে এখানে কেন? নীল এক মুহূর্তে বুঝে যায় এটা ওই মেয়েটাই, সেই মেয়েটাই যাকে সে ভুলে থাকতে চেয়েছিল। আখির চোখ ঘুরে ঘুরে ক্যাম্পাস দেখে, তারপর হঠাৎ থেমে যায়। তার চোখ গিয়ে আটকে পড়ে নীলের ওপর। আখির ঠোঁটে ধীরে ধীরে একটা রহস্যময় হাসি ফুটে ওঠে। সে সোজা দৃষ্টিতে নীলের দিকে তাকিয়ে এগিয়ে আসে। নীল তখন নড়তে পর্যন্ত পারছে না। বন্ধুরা কথা বললেও তার কানে কথা কিছু ঢুকছে না। পালাতে পারবে না নিলয়। আখির কণ্ঠে আত্মবিশ্বাস আর জেদের মিশ্রণ। নীলের বুকের ভেতর আবার সেই অজানা অস্থিরতা শুরু হয়। সবাই আমাকে নীল বলে, আর এই মেয়েটা কেন আমাকে নিলয় বলে ডাকছে? আখি নীলের সামনে এসে দাঁড়ায়, চোখে চ্যালেঞ্জ, ঠোঁটে হালকা বাঁকা হাসি। ক্লাব থেকে পালিয়ে বাঁচতে চেয়েছিলে নিলয়, কিন্তু ভাগ্য তোমাকে আমার সামনেই এনে দিল। ভার্সিটির ভিড়ের মাঝখানে দাঁড়িয়ে দুজনে চোখে চোখ। নতুন প্রেম নয়, নতুন যুদ্ধ শুরু হওয়ার ইঙ্গিত দেয় সেই দৃষ্টি। নীল বুঝে যায় তার শান্ত ভার্সিটির লাইফ আর শান্ত থাকবে না। আখি নিজের কথা বলে ধীরে ধীরে ঘুরে দাঁড়ায়। আত্মবিশ্বাসী ভঙ্গিতে সে ক্যাম্পাসের ভেতরের দিকে এগিয়ে যায়। তার চলে যাওয়া পর্যন্ত নীল স্থির হয়ে দাঁড়িয়ে থাকে। বুকের ভেতরে তখনও অদ্ভুত ধুকপুক ধুকপুক। বন্ধুরা নীলের মুখের দিকে তাকিয়ে আছে। ওর এমন চুপচাপ ভাব দেখে ওরা বুঝে যায় কিছু একটা নিশ্চয়ই আছে। কিরে নীল, মেয়েটাকে চিনিস নাকি? নীল হালকা গলা খাকারি দিয়ে স্বাভাবিক হওয়ার চেষ্টা করে, তারপর বলে, আমি চিনব কিভাবে? প্রথম দিন, নতুন জায়গা, হতে পারে আমাকে কোথাও দেখেছে। তাহলে নিলয় বলল কেন? সবাই তো তোকে নীলই ডাকে। কথাটা শুনে নীলের বুকটা আবার একটু কেঁপে ওঠে, কিন্তু সে সেটা লুকিয়ে রাখে। হতে পারে আমাকে নিলয় মনে করছে, নাম তো মিলতেই পারে। মেয়েটা কিন্তু নর্মাল মনে হলো না, চোখে আলাদা কিছু ছিল। এসব বাদ দে, চল ক্লাসে যাই, দেখি নতুন ক্লাস কেমন। নীল কথাটা বলে সামনে হাঁটতে শুরু করে। বন্ধুরা তার পিছু পিছু হাঁটে, কিন্তু নীলের মাথার ভেতর তখন ক্লাস নয়, বই নয়, বারবার ভেসে উঠছে আখির চোখ, আখির কণ্ঠ আর সেই নামটা নিলয়। সে বুঝতে পারে এই নামটা শুধু ভুল নয়, এর পেছনে আছে কোনো রহস্য। ভার্সিটির করিডর দিয়ে হাঁটতে হাঁটতে নীলের মনে একটা অজানা অস্থিরতা ছড়িয়ে পড়ে। নতুন ক্লাসের দরজার সামনে দাঁড়িয়ে নীল গভীর শ্বাস নেয়। সে ভাবতেই পারে না এই ক্লাসের ভেতরেই তার জন্য অপেক্ষা করছে আরো বড় চমক। নীল আর তার বন্ধুরা ক্লাসরুমে ঢুকে যে যার সিটে বসে পড়ে। চারপাশে নতুন মুখ, নতুন কণ্ঠ, নতুন কোলাহল। কেউ বই খুলছে, কেউ চারপাশের জনের সাথে পরিচিত হচ্ছে। নীল জানালার পাশের বেঞ্চে বসে পড়ে, বাইরে তাকিয়ে থাকে, কিন্তু মনটা ভেতরে নেই। আগের কথাগুলো এখনো কানে বাজছে। হঠাৎ ক্লাসরুমে দরজা খুলে যায়, একজন টিচার ঢুকে পড়েন। সবাই ধীরে ধীরে চুপ হয়ে যায়। গুড মর্নিং সবাই। আজ তোমাদের প্রথম দিন, তাই নিয়ম কানুন একটু বুঝিয়ে দিচ্ছি। সবাই একসাথে বলে ওঠে, গুড মর্নিং স্যার। স্যার একটু দম নিয়ে আবারও বলতে শুরু করলো, আর আজ তোমাদের ক্লাস নেবে আমাদের ফাইনাল ইয়ারের একজন স্টুডেন্ট। উনি আমাদের গাইড করবে, নাম আখি। নামটা কানে যেতে নীলের বুক ধক করে ওঠে। তার হাতের কলমটা কেঁপে যায়, পায়ের পাতা যেন শক্তি থাকে না। আখি? সে তো জানতোই না মেয়েটার নাম আখি, শুধু জানতো এই মেয়েটার ঝামেলা। ঠিক তখনই ক্লাসরুমের দরজা আবার খুলে যায়। আত্মবিশ্বাসী ভঙ্গিতে আখি ভেতরে ঢুকে। সাদা নীল ড্রেস, চুল খোলা, চোখে সেই পরিচিত দৃঢ়তা। পুরো ক্লাসরুমে এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে যায়। আখির চোখ ঘুরে ঘুরে সবার উপর পড়ে, তারপর হঠাৎ থেমে যায়। সবার দৃষ্টি গিয়ে আটকে পড়ে নীলের ওপর। ঠোঁটের কোণে ধীরে ধীরে একটা বাঁকা হাসি উঠে আসে। আমার থেকে যত পালাতে পারবে না নিলয়, তুমি যত পালাতে চাইবে আমি ততই কাছে আসবো বেবি। নীলের গলা শুকিয়ে যায়, সে চেয়ার ধরে বসে থাকে যেন পড়ে না যায়। আখি, তুমি শুরু করো। টিচার চলে যান। আখি বোর্ডের সামনে দাঁড়ায়, পুরো ক্লাসের দিকে তাকিয়ে স্বাভাবিক গলায় কথা শুরু করে, গুড মর্নিং সবাই, আমি আখি, ফাইনাল ইয়ার থেকে এসেছি। আজ থেকে কিছুদিন আমি তোমাদের গাইড করব। এক একে পরিচয় দাও, নাম, ডিপার্টমেন্ট। প্রথমে সামনের বেঞ্চ থেকে শুরু হয়, একজন একজন করে নাম বলে। আমি রাইহান, সিএসআই। তামিম, সিএসি। ধীরে ধীরে নীলের পালা আসে। আখির চোখ তখন শুধু নীলের দিকে। নীল হালকা নার্ভাস হয়ে বলে, আমি নীল, সিএসসি। নামটা শুনে আখির ভুরু হালকা কুঁচকে যায়, কিন্তু সে কিছুই বলে না, শুধু ঠোঁটে সেই রহস্যময় হাসিটা রেখে দেয়। নীল বুঝে যায় এই ক্লাসটা আর সাধারণ থাকবে না, কারণ এখন থেকে তার সামনে থাকবে একজন সিনিয়র। আকি বোর্ডের সামনে দাঁড়িয়ে পড়ানো শুরু করে।
তার কথা বলার ভঙ্গি শান্ত, কিন্তু ভেতরে ভেতরে ভীষণ আত্মবিশ্বাসী। কঠিন টপিকগুলো সে সহজ করে বুঝিয়ে দেয়। পুরো ক্লাস মন দিয়ে শুনছে, কেউ নোট নিচ্ছে, কেউ মাথা নাড়ছে বুঝতে বোঝাতে। এই অংশটা ক্লিয়ার হলো তো? কারো সমস্যা থাকলে এক্ষুনি বলো। সবাই একে একে বলে, জি আপু বুঝেছি। আখি আবার বোর্ডে লিখতে থাকে, কিন্তু পড়ানোর ফাঁকে তার চোখ আবার গিয়ে আটকে পড়ে নীলের দিকে। নীল বেঞ্চে বসে অস্বস্তিতে নড়াচড়া করছে, কলম ঘুরাচ্ছে, কখনো জানালার দিকে তাকাচ্ছে, কখনো নিচের দিকে। আখি স্পষ্টই টের পাচ্ছে ওর নার্ভাসনেস। ঠোঁটের কোণে আবার সেই পরিচিত বাঁকা হাসি খেলে যায়। নিলয়, তুমি ঠিক বলছো তো? জি জি আপু। পুরো ক্লাসে হালকা হাসির শব্দ ওঠে। আখির শান্ত ভঙ্গিতে আবার পড়া চালিয়ে যায়। সময় কখন শেষ হয়ে যাচ্ছে কেউ টেরই পায় না। আখি বই বন্ধ করে ক্লাসের দিকে তাকায়। আজ এখান পর্যন্তই। কারো কিছু জিজ্ঞেস করার থাকলে পরে আসবে। সবাই উঠে দাঁড়াতে শুরু করে, ব্যাগ গুছাচ্ছে, কথা বলছে। ঠিক তখনই আখির গলা আবার ভেসে আসে, নিলয়, তুমি আমার সাথে ক্লাসে আসো। এক মুহূর্তে পুরো ক্লাসরুম নিস্তব্ধ। সবাই অবাক হয়ে নীলের দিকে তাকায়। রায়হান ফিসফিস করে বলে, কিরে, তোকে নিলয় বললো কেন? নীল নিজেও হতভম্ব, বুকের ভেতর ধকধক শুরু হয়ে গেছে। আখি সবার মুখের ভাব বুঝে হালকা হাসে। অবাক হওয়ার কিছু নাই, ওর সাথে আমার একটু দরকার আছে। তার কণ্ঠে এমন দৃঢ়তা, কেউ আর কিছু বলার সাহস পায় না। সবাই এক একে বেরিয়ে যেতে থাকে, আর নীল দাঁড়িয়ে থাকে ক্লাসরুমের মাঝখানে। চারপাশ ফাঁকা হতে থাকে। বুকের ভেতর অজানা ভয় আর অস্থিরতা জমে ওঠে। নীল বুঝে যায় এখন আর পালানোর কোনো রাস্তা নেই, কারণ সিনিয়র আখি তাকে ডাকছে, নাম ধরে নয়, ডাকছে নিলয় বলে। এক একে সবাই ক্লাসরুম থেকে বেরিয়ে যায়। দরজা বন্ধ হতে ভেতরে নেমে আসে অদ্ভুত এক নীরবতা। চারিদিকে শুধু ফ্যানের শব্দ আর দুজনের নিঃশ্বাসের আওয়াজ। আখি ধীরে ধীরে নীলের দিকে তাকায়, তখন চোখে হাসি, ভিতরে জেদ। কি সোনা, পালিয়ে বেড়ালেই হবে? মধু খেয়ে লুকিয়ে চলে এলে? কথাটা শুনে নীলের বুক কেঁপে ওঠে। সে চোখ নামিয়ে নেয়। আস্তে আস্তে সে বলে, সরি আপু, সেদিন ভুল হয়ে গেছে। আপনি হঠাৎ এত কাছে এসেছিলেন, তাই নিজেকে সামলাতে পারিনি। নীলের গলায় অপরাধবোধ, ভয় আর দ্বিধা একসাথে মিশে আছে। আখি কয়েক কদম এগিয়ে আসে, দূরত্ব কমে যায়। সে নীলের সামনে দাঁড়িয়ে খুব শান্ত গলায় বলে, এখন আবার তোমাকে কাছে পেতে চাই নিলয়। কি বলছেন এসব? আপনি সিনিয়র, আর এটা ভার্সিটি। নো সোনা, ভয় পেও না, কোনো চাপ না, শুধু একটু কথা, একটু অনুভূতি। আখি ধীরে হাত ছুঁয়ে নেয়। স্পর্শটা হালকা কিন্তু গভীর। নীল নড়তে পারে না, বুকের ভেতর ধুকপুক বেড়ে যায়। আখি খুব কাছে এসে ফিসফিস করে বলে, পালিয়ে গেলে সব শেষ হয় না নিলয়, কিছু মানুষ সামনে এলেই গল্প শুরু হয়। মুহূর্তের জন্য দুজনের চোখে চোখ পড়ে। নীল সম্পূর্ণ হতভম্ব, মাথার ভেতর হাজারটা প্রশ্ন ঘুরছে। ক্লাসরুম ফাঁকা, চারপাশে শুধু নিস্তব্ধতা আর দুজনের শ্বাসের শব্দ। জানালা দিয়ে রোদের আলো ঢুকে পড়ছে নীলের মুখে, কিন্তু তার ভেতরটা অস্থিরতায় ভরা। আখি ধীরে ধীরে আরো কাছে আসে, দূরত্বটা মুহূর্তে মিলিয়ে যায়। এক সেকেন্ডের জন্য সে নীলের চোখের দিকে তাকিয়ে থাকে, তারপর খুব হালকা করে ঠোঁটের কাছে ঝুঁকে পড়ে। ঠিক তখনই নীল পিছিয়ে যায়। প্লিজ আপু, এসব করবেন না, আমার ভালো লাগে না। নীলের গলায় ভয় নয়, স্পষ্ট অনুরোধ। আখি থেমে যায় কয়েক সেকেন্ড নীরবতায়। তারপর আখি ধীরে ধীরে নীলের কাঁধে হাত রাখে। জন্যই শুধু অনুভূতি ছোঁয়া। ভয় পেও না সোনা, জোর করছি না, শুধু আদর করলে ভয় লাগতে পারে বলছিলাম। আপনি আমাকে কনফিউজড করে দিচ্ছেন। আমি শান্ত থাকতে চাই। ঠিক আছে নিলয়, আজ না, কিন্তু মনে রেখো গল্প এখানেই শেষ না। আখি হাত সরিয়ে নেয়। আখি তার জীবনের সবচেয়ে বড় বিভ্রান্তি হয়ে উঠতে চলেছে, আর নিলয়ের শান্ত দিনগুলো ধীরে ধীরে হারিয়ে যেতে শুরু করেছে। ক্লাসরুমে তখন নীরবতা। জানালা দিয়ে রোদের আলো ঢুকে পড়েছে। নীল স্থির দাঁড়িয়ে আছে, বুকের ভেতর অদ্ভুত এক অস্থিরতা নিয়ে। আখি এক মুহূর্ত চুপ করে নীলের চোখের দিকে তাকিয়ে থাকে, তারপর খুব হালকা করে নীলের ঠোঁটের কোণে একটা চুমু দিয়ে নেয়। স্পর্শটা ক্ষণিকের, কিন্তু নীলের বুক কেঁপে ওঠে। নীল কিছু বোঝার আগেই আখি দুই কদম পিছিয়ে যায়, ঠোঁটে সেই বাঁকা হাসি। পরে কথা হবে নিলয়, পালিয়ে গেলে কিন্তু ছাড় নেই। কথাটা বলে আখি দরজার দিকে হাঁটতে থাকে। দরজা খুলে বেরিয়ে যাওয়ার আগে একবার পিছনে তাকায়। নীল তখনও হতভম্ব হয়ে দাঁড়িয়ে। দরজা বন্ধ হতে নীল গভীর শ্বাস নেয়, বুকের ভেতর ধুকপুক থামাতে পারে না। ঠিক তখনই করিডর দিয়ে বন্ধুরা আবার ঢুকে পড়ে। কিরে নীল, কি কথা হলো? তেমন কিছু না, আপুর কাছে আমার পরিচিত কারো মতো লাগছিল নাকি, তাই জিজ্ঞেস করলো। তাই নাকি? তাহলে নিলয় নিলয় ডাকছিল কেন? আরে ধুর,
নাম মিলছে মনে হয়। এসব নিয়ে ভাবিস না, চল এখন পড়াশোনার কথাই ভাবি। ভার্সিটিতে এসেছি পড়তে, নাটক করতে না। দেখি নতুন সাবজেক্ট কেমন হয়। ঠিক বলেছিস, আগে ওজি পরে প্রেম। সবাই হাঁটতে শুরু করে, কিন্তু নীলের ভেতরটা তখন আর আগের মতো শান্ত না। বারবার তার মনে পড়ে যাচ্ছে আখির চোখ, তার কণ্ঠ আর তার সেই নামটি নীলই। সে বুঝতে পারে পড়াশোনার মাঝেও এখন তার জীবনে ঢুকে গেছে এক অদ্ভুত ঝড়, আর সেই ঝড়ের নাম আখি। নীল আর তার বন্ধুরা করিডোর দিয়ে হাঁটতে হাঁটতে পরে ক্লাসের দিকে যায়। চারপাশে নতুন ছাত্রছাত্রীদের ভিড়, হাসি ঠাট্টা, পরিচয়ের শব্দ, সবার চোখে নতুন জীবনের উত্তেজনা। কিন্তু নীলের জীবনটা ভারী। বাইরে থেকে স্বাভাবিক দেখালেও ভেতরে ভেতরে আখির কথাগুলো মাথার ভেতর ঘুরছে। বারবার মনে পড়ে যাচ্ছে সেই চুমুর স্পর্শ আর নীলই নামটা। কিরে নীল, আজ তো অনেক চুপচাপ লাগছে, ফার্স্ট ডে বলেই নাকি? আরে না রে, নতুন জায়গা তো, তাই একটু ভাবনায় আছি। এবার থেকে সিরিয়াসলি পড়াশোনা করব। হ্যাঁ হ্যাঁ, ভার্সিটিতে এসে সবাই প্রথম দিনই সিরিয়াস হয়, দেখা যাবে 1 সপ্তাহ পরেই বদলে যাবি। সবাই হেসে ওঠে, নীলও হেসে দেয়, কিন্তু হাসির ভেতরে অস্থিরতা লুকানো। পরে ক্লাসে ঢুকে সবাই যে যার সিটে বসে। টিচার পড়ানো শুরু করে, বোর্ডে লেখা, নোট নেওয়া, প্রশ্নের উত্তর, চারপাশে শুধু পড়াশোনার পরিবেশ। নীল খাতা লিখছে, কিন্তু মন বসছে না, কলম থেমে থেমে যাচ্ছে। জানালার বাইরে তাকালেই মনে হয় কেউ তাকে দেখছে। হঠাৎই সে চোখ তুলে বাইরে তাকায়। করিডোরের অন্য পাশে দাঁড়িয়ে আছে আখি, হাতে কিছু ফাইল, চোখ সোজা নীলের দিকে। তাদের চোখে চোখ পড়তে আখির ঠোঁটে হালকা হাসি ফুটে ওঠে। পালাতে পারবে না নিলয়, ভার্সিটি বড়, কিন্তু আমার চোখ আরো বড়। নীল তাড়াতাড়ি চোখ নামিয়ে নেয়, বুকের ভেতর ধুকপুক শব্দ শুরু হয়ে যায়। আল্লাহ, আবার উনি আমাকে ছাড়বেন না নাকি? পড়াশোনায় মন দিতে হবে নীল, এসব চিন্তা করলে চলবে না। ক্লাস শেষ, সবাই বেরিয়ে আসতে থাকে। নীল তখনও ভাবনায় বিভোর। রায়হান বলল, চল ক্যান্টিনে যাই, ফার্স্ট ডে সেলিব্রেশন হোক। চলো, কিন্তু বেশি দেরি না, আবার ক্লাস আছে। তারা ক্যান্টিনের দিকে যায়। হাসি ঠাট্টার মাঝেও নীলের চোখ বারবার চারপাশে ঘুরে। হঠাৎ পিছন থেকে পরিচিত কণ্ঠ। নিলয়, নামটা কানে যেতে নীল থেমে যায়। বন্ধুরা সামনে আগাতে থাকে, আর নীল ধীরে ধীরে পেছনে ঘুরে দাঁড়ায়। সামনে দাঁড়িয়ে আখি, চোখে আত্মবিশ্বাস, মুখে সেই বাঁকা হাসি। পড়াশোনা করতে চাও ভালো কথা, কিন্তু আমার থেকে লুকিয়ে নয় সোনা। আপু প্লিজ, ভার্সিটিতে সমস্যা করবেন না, আমি শান্ত থাকতে চাই। সমস্যা না নিলয়, শুধু গল্প শুরু করেছি, শেষ কবে হবে সেটা আমি ঠিক করব। কথাটা বলে আখি পাশ কাটিয়ে চলে যায়। নীল দাঁড়িয়ে থাকে, বুকের ভেতর অজানা ভয় আর অদ্ভুত টান একসাথে কাজ করছে। ক্লাস শেষ করে নীল ধীরে ধীরে পাশে ফেরে। বিকেলের রোদ রাস্তার উপর লেগে আছে, কিন্তু নীলের মনটা অদ্ভুত ভারী। ভার্সিটির কোলাহল পেছনে ফেলে এলেও আখির কথাগুলো এখনো তার মাথার ভেতর ঘুরছে। গেট খুলে ভেতরে ঢুকতেই ঘরের পরিচিত গন্ধে একটু শান্তি লাগে। ব্যাগটা কাঁধ থেকে নামিয়ে রাখে নীল। তখনই রান্নাঘর থেকে নীলের মায়ের কণ্ঠ ভেসে আসে। কিরে নীল, আজ তো খুব খুশি মনে বের হয়েছিলি, এখন এসে দেখি মুখ ঝুলে আছে, মন ভার কেন? নীল থেমে যায়। মায়ের চোখ ফাঁকি দেওয়া সহজ না। নীল হাসার চেষ্টা করে। কিছু না মা, আজ অনেক ক্লাস হয়েছে তাই একটু ক্লান্ত লাগছে। নীল কথা বললেও চোখ নামিয়ে রাখে। মা কাছে এসে ছেলের মুখের দিকে ভালো করে তাকান। শুধু ক্লান্ত হলে এমন চুপচাপ থাকিস না, কিছু একটা নিশ্চয় হয়েছে। না মা, সত্যি কিছু না, নতুন জায়গা তো তাই একটু মানিয়ে নিতে সময় লাগছে। ঠিক আছে, আগে হাত মুখ ধুয়ে আয়, তারপর ভাত খা। প্রথম দিন শরীর মন দুটোই ক্লান্ত হয়। আচ্ছা মা। সে নিজের রুমের দিকে হাঁটে, দরজা বন্ধ করে বিছানায় বসে পড়ে। বুকের ভেতর জমে থাকা কথাগুলো বের হতে চায়, কিন্তু কাউকে বলা যায় না। নীল ছাদের দিকে তাকিয়ে ফিসফিস করে। আল্লাহ, এই আখি নামের মেয়েটা আমার জীবনে কেন এলো? আমি তো শুধু পড়াশোনা করতে চেয়েছিলাম। জানালার বাইরে সন্ধ্যার আলো ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে, আর নীলের মনে তখন একটাই প্রশ্ন, আগামীকাল ভার্সিটিতে গেলে আবার কি অপেক্ষা করছে তার জন্য। রাত অনেক হয়ে গেছে। খাওয়া শেষ করে নীল নিজের রুমে এসে শুয়ে পড়ে। লাইট নিভানো, চারপাশে নীরবতা, জানালার বাইরে শুধু হালকা বাতাসের শব্দ। নীল মোবাইলটা পাশে রেখে চোখ বন্ধ করার চেষ্টা করছে, কিন্তু ঘুম আসছে না। ভার্সিটির দিনের ঘটনাগুলো বারবার মাথার ভেতর ঘুরছে। হঠাৎ মোবাইল কেঁপে ওঠে, স্ক্রিনে মেসেজের নোটিফিকেশন। শোনো, আমার বাড়ির নিচে আসো। কে আপনি? আখি। আবার উনি? কি বলছেন আপনি?
আমি যেতে পারবো না, এখন রাত। যদি না আসো তাহলে সেদিনের আমাদের ঘনিষ্ঠ মুহূর্তের কথা তোমার বাবা মাকে জানিয়ে দেব। নীলের বুক ধক করে ওঠে, হাত কেঁপে যায়, মাথার ভেতর হঠাৎ ঝড় উঠে যায়। আল্লাহ, এসব কি করছে উনি? এসব ঠিক না আপু, প্লিজ এমন করবেন না। ঠিক না হলে এসো নিলয়, আমি আমার বাসার নিচেই আছি, 5 মিনিট। নীল মোবাইলটা শক্ত করে ধরে, রাগ ভয় লজ্জা সব একসাথে কাজ করছে। সে বিছানা থেকে উঠে দাঁড়ায়, জানালার কাছে গিয়ে বাইরে তাকায়। বুকের ভেতর তখন আগুন জ্বলছে। আমি পালাতে চেয়েছিলাম, কিন্তু উনি আমাকে ছাড়ছেন না। এখন গেলে বিপদ, না গেলেও বিপদ। নীল গভীর শ্বাস নেয়, তারপর ধীরে দরজার দিকে পা বাড়ায়, মুখে রাগ, চোখে সিদ্ধান্ত। সে মনে মনে বলে, ঠিক আছে আখি, আজই সব পরিষ্কার করব। নীল ফোনের ঠিকানা দেখে ধীরে ধীরে বেরিয়ে আসে। রাতের অন্ধকারে রাস্তার ধুলো উড়িয়ে হালকা বাতাস চলছে, চারপাশে কোনো মানুষ নেই। মনে মনে ভয়ে হৃদয় ধুকপুক করছে। নীল মনে মনে ফিসফিস করে, আল্লাহ, কেন এমন হলো? আমি তো শুধু ভালো থাকতে চেয়েছিলাম। রাস্তায় হেঁটে যেতে যেতে নীল থেমে যায়। তার পাশে অন্ধকারের মধ্যে এক ছাপ পরিচিত আত্মবিশ্বাসী মুচকি হাসে। আখি। গাড়িতে ওঠো। কোথাও যাব না আমি। যেতে হবে না, শুধু গাড়িতে ওঠো, কেউ যেন না দেখে। নীল কিছুই করতে পারে না, দরজা খুলে গাড়িতে চড়ে বসে। গাড়ি চালু হয়, অন্ধকারের মধ্যে ধীরে ধীরে সরে যেতে থাকে। আখি নীলের পাশে বসে। আমাকে আদর করো সোনা। কি বলছেন এসব? আমি আপনাকে চিনি না, সব সময় এসব করবেন না। নীল তার দিকে ধীরে ধীরে এগিয়ে আসে, চোখে মিষ্টি জেদ, মুখে হালকা হাসি। সোনা কোনো কথা না, শুধু আদর। আখি খুব কাছে এসে নীলের ঠোঁটে হালকা চুমু দেয়। নীল প্রথমে স্থির থাকে, বুক ধুকধুক করছে, হাত কেঁপে উঠছে। তারপর সে আর থাকতে পারে না। আল্লাহ, আমি কি করব? হঠাৎ নীল ধীরে আখি রেসপন্স করতে শুরু করে, চোখে আতঙ্ক কিন্তু ভিতরে অজানা টান। আখি হাসে, চোখে সেই বাঁকা খেলা, ঠোঁটে নীলের প্রতিক্রিয়ার আনন্দ। গাড়ি চলতে থাকে, অন্ধকারে দুজনের মধ্যে ধীরে ধীরে তৈরি হচ্ছে এক অদ্ভুত বন্ধন। আখি আস্তে আস্তে নীলের শার্ট খুলে ফেল। নীল হতভম্ব হয়ে গেল। কি করছেন গাড়িতে এসব? নো চিন্তা সোনা, কিছুই হবে না। ড্রাইভার গাড়ি একপাশে রেখে তুমি বাইরে চলে যাও। গাড়ি এক সাইডে দাঁড় করালো ড্রাইভার, তারপর গাড়ি থেকে বেরিয়ে যায়। আখি আস্তে আস্তে নিজের পোশাক খুলে নীলের কাছে এসে জড়িয়ে ধরে কিস করতে লাগলো। নীল আর থাকতে পারল না, সে সাথে সাথে রেসপন্স করতে লাগলো। দুজনেই আবার চলে গেল ভালোবাসার অতল গভীরে। গাড়ি কিছুক্ষণ ধীরে চলে, আবার অন্ধকার, শুধু দূরে রাস্তার আলো, ভিতরে নীরবতা। নীল চুপচাপ বসে আছে, বুক ধুকপুক করছে, চোখে অদ্ভুত অস্থিরতা। আল্লাহ, এসব ঠিক হচ্ছে না। আমি কি করছি? বিয়ে ছাড়া বারবার এমন কাছে আসা, এটা পাপ। আখি নীরবতায় নীলের দিকে তাকায়, চোখে সেই পরিচিত যে, ঠোঁটে হালকা হাসি। নিলয়, ভালোবাসতে কোনো পাপ নেই। নীল কিছু বলতে পারছে না। আকি ধীরে এগিয়ে আসে, নীলের চোখের দিকে তাকিয়ে হালকা ফিসফিস করে। শুধু আদর নিলয়। তারপর আখি নীলকে হালকা চুমু দেয়। নীল চমকে ওঠে, বুকের ভেতর ধুকপুক বেড়ে যায়, হাত কেঁপে ওঠে। মুহূর্তে তারা সেই মুহূর্তে আটকে থাকে। গাড়ির ভিতরে সময় থেমে গেছে মনে হয়। তারপর আখি ধীরে গাড়ি ঘুরিয়ে নীলকে তার বাড়ির সামনে পৌঁছে দিয়ে যায়। নীল গাছের পাশে দাঁড়িয়ে গাড়ি থেকে নেমে আসে। হৃদয় তখনও অস্থির, চোখে কৌতূহল আর ভয় একসাথে। আখি গাড়ি থেকে নেমে নীলের দিকে একবার তাকায়। রাতটা তোমার জন্য নিলয়, কিন্তু মনে রেখো, গল্প এখানেই শেষ হয় না। তারপর ধীরে ধীরে গাড়ি চলে যায়, অন্ধকারের মধ্যে মিশে যায়। নীল কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে, বাতাস কানে ফিসফিস করছে, কিছু একটা অদ্ভুত ভারী অনুভূতি। চোখ বন্ধ করে সে মনে মনে ফিসফিস করে, আল্লাহ, কেন এই মেয়েটা আমার জীবনে এলো? নীল ধীরে ধীরে বাড়ির ভিতর চলে যায়। বুকের ভিতর অস্থিরতা, দ্বিধা আর অজানা টান, সব মিলিয়ে এক অদ্ভুত মিশ্রণ। সকাল, রোদ আসছে ধীরে ধীরে। নীল বিছানায় বসে মোবাইলটা দেখে, চোখে অদ্ভুত উদাসীনতা। রাতে সেই মুহূর্তের কথা বারবার মনে পড়ে। আল্লাহ, কি হলো? আমি কি করলাম? আখির কাছে সেই স্পর্শ, সেই চুমু, চোখ বন্ধ করলো মনে ভেসে আসে। সে গভীর কাছে আসা। নীল ধীরে ধীরে নাস্তা করে, ব্যাগ তোলে আর ভার্সিটির পথে বের হয়। গন্তব্য পৌঁছানোর আগেই মনে মনে বারবার পুনরায় সেই ঘনিষ্ঠ মুহূর্ত মনে পড়ে। ভার্সিটিতে ঢুকতেই বন্ধুদের সঙ্গে মিশে যায়। রায়হান, তামিম আর অনুরা ক্লাসরুমের দিকে হেঁটে চলে যায়। হাসি ঠাট্টা, দিনের পরিকল্পনা, নতুন বিষয় নিয়ে আলোচনা। কিরে নীল, কালকের প্রথম দিনের গল্প কি হলো, কিছু বলবি? না রে, কিছু না, পড়াশোনা করতে এসেছি। পড়াশোনা করতে এসেছে, কিন্তু চোখ তো বারবার চারপাশে ঘুরছে।
নীল হেসে দেয়, কিন্তু চোখ ঠিকই আখির দিকে না ওঠানোর চেষ্টা করে। মনে মনে ভিতরে অস্থিরতা। আমি তাকাতে পারবো না আখির দিকে। না, চোখ না পড়লে ভালো হয়। ক্লাস শুরু হয়। বোর্ডে লেখা টিচারের কথাগুলো নীল চেষ্টা করছে খাতায় নোট নিতে, কিন্তু মন বারবার ফিরে যায় সেই রাতের মুহূর্তে। বন্ধুদের আড্ডা ক্লাসের ভেতরও শুরুর পর চলে। কেউ প্রশ্ন করছে, কেউ উত্তর দিচ্ছে। নীল চেষ্টা করছে হাসি মাখা মুখে কথা বলার, কিন্তু মনে মনে ঘুরছে শুধু আখি। নীল, কি হয়েছে? এমন উদাসীন কেন? কিছু ভাবছিস নাকি? না না, আর ভাবছি না, পড়াশোনা করতে এসেছি। কিন্তু বন্ধুরা বারবার হাসি দিয়ে চোখে চোখ রাখছে, তাদের জন্য সব স্বাভাবিক। কিন্তু নীলের ভেতর অস্থিরতা কমছে না। ক্লাস শেষ হলে বন্ধুরা বাইরে বেরোতে শুরু করে। আড্ডা, চা, পড়াশোনার আলোচনা। নীল চেষ্টা করছে সবার সঙ্গে মিশতে, কিন্তু চোখ যেন বারবার চারপাশে ঘুরে। আল্লাহ, রাতের মুহূর্ত আখির কথা কবে যাবে? আমি কি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবো? ক্লাস শেষ হয়ে গেছে। করিডোর জুড়ে ছাত্রছাত্রীদের ভিড়। কেউ হাসছে, কেউ গল্প করছে, কেউ ব্যাগ কাঁধে নিয়ে বেরিয়ে যাচ্ছে। নীল বন্ধুদের সাথে দাঁড়িয়ে কথা বলছিল। হঠাৎ সামনে এসে দাঁড়ায় আঁকি। চোখে দৃঢ়তা, ঠোঁটে হালকা হাসি। চারপাশের কোলাহলের মাঝে তার উপস্থিতি আলাদা করে চোখে পড়ে। নিলয়, তোমার সাথে কথা আছে। প্লিজ আপু, এটা ভার্সিটি, এখানে এমন করলে সবাই জেনে যাবে। আঁকি ভুরুকুচকে হালকা হাসে, একদম কাছে এসে কথা বলে। তারপর আস্তে করে বলল, জানুক তাতে কি, তুমি তো আমারই। এখন না, পরে কথা বলি, সবাই দেখছে। নো সোনা, এক্ষুনি। কথা শেষ করে আঁকি হঠাৎ নীলের হাত ধরে ফেলে শক্ত করে। নীল কিছু বোঝার আগে আঁকি তাকে টেনে করিডোরের ভেতর দিয়ে নিয়ে যেতে থাকে। আপু ছাড়ুন, সবাই তাকাচ্ছে। কিন্তু আঁকি থামে না, আত্মবিশ্বাসী ভঙ্গিতে হাঁটে নীলকে নিজের পাশে টেনে নিয়ে যায়। চারপাশে থাকা স্টুডেন্টরা হাঁ করে তাকিয়ে থাকে। কেউ ফিসফিস করে, কেউ চোখ বড় করে দেখে, কেউ আবার মুচকি হাসে। কিরে, নীল তো দেখি আজ স্টার হয়ে গেছেন। ভাই রে, সিনিয়র আপু নিজে হাত ধরে নিয়ে যাচ্ছে। নীলের মুখ লাল হয়ে যায়, মাথা নিচু করে হাঁটে। আঁকি তাকে নিয়ে সোজা করিডোরের শেষ মাথার দিকে এগিয়ে যায়। আর পুরো ভার্সিটি তখন শুধু একটাই দৃশ্য দেখছে, একজন সিনিয়র আপু আর তার হাত ধরে থাকা নীল। করিডোর পেরিয়ে আঁকি নীলকে নিয়ে আসে ভার্সিটির পেছনে ফাঁকা জায়গাটায়। সামনে বড় বড় গাছ, চারিদিকে নীরবতা। ক্লাসের শব্দ এখানে এসে থেমে যায়। বাতাসে শুধু পাতার মৃদু শব্দ। আঁকি হঠাৎ থেমে যায়, নীলের হাত ছেড়ে সামনে দাঁড়ায়, চোখে অদ্ভুত দৃঢ়তা। চলো নিলয়, আজ আমরা বিয়ে করব। কথাটা শুনে নীল যেন পাথর হয়ে যায়, চোখ বড় হয়ে যায়। সে কি ঠিক শুনছে নাকি? আঁকি কি বলেন এসব? আপনি পাগল হয়েছেন নাকি? চেনা নাই জানা নাই হঠাৎ বিয়ে করব? ঠোঁটে বাঁকা হাসি তোলে, এক পা এগিয়ে আসে, তারপর শান্ত কণ্ঠে বলে, চেনো না আমাকে? আমাদের কি 2-1 দিনের সম্পর্ক নাকি? আপনি ঠিক নেই আপু, আপনি পাগল হয়ে গেছেন। আমি আপনাকে বিয়ে করতে পারবো না। কেন পারবে না? কারণ আপনি আমার সিনিয়র বড় আপু। আপনাকে আমি কিভাবে বিয়ে করি বলেন? আপু, কাল রাতেও কি আমি আপু ছিলাম নিলয়? নীল থমকে যায়, মাথা নিচু করে। সে লজ্জায় মরে যাচ্ছে। সে বারবার আঁখির কাছে নিজেকে হারিয়ে ফেলছে। ভুল হয়েছিল, আমি সেটা স্বীকার করি, কিন্তু ভুল দিয়ে জীবন শুরু করা যায় না। তুমি আমাকে চাইছো না নিলয়, নাকি সাহস পাচ্ছ না? আমি ভয় পাই না, কিন্তু সম্মান ছাড়া ভালোবাসা হয় না। আপনি জোর করে কাছে টানছেন, ভয় দেখাচ্ছেন, এভাবে বিয়ে হয় না। আঁকি কিছুক্ষণ চুপ থাকে, বাতাসে অদ্ভুত নীরবতা নামে। তারপর ধীরে ধীরে কথা বলে, আমি তোমাকে হারাতে চাই না, তাই জেদ করছি। জেদ দিয়ে মানুষ পাওয়া যায় না আপু, পাওয়া যায় বিশ্বাস দিয়ে। তাহলে বলো আমাকে কি করতে হবে? আগে মানুষ হিসেবে কাছে আসুন, ভয় দেখিয়ে না, জোর করে না, তারপর যা হওয়ার হবে। চারপাশ আবার নিস্তব্ধ হয়ে যায়। গাছের পাতার ফাঁক দিয়ে রোদ পড়ে দুজনের ওপর। আঁখি নীলের দিকে তাকিয়ে থাকে অনেকক্ষণ। চারপাশ নিস্তব্ধ, ভার্সিটি পেছনের জায়গায় শুধু বাতাসের শব্দ। আঁখির চোখে তখন রাগ আর জেদের আগুন। আঁখি হঠাৎ গলা উঁচু করে বলে ওঠে, বিয়ে তোমায় করতেই হবে নিলয়, এইভাবে আমি থাকতে পারবো না। আমি আপনাকে আগেই বলেছি আপু, আমি পারবো না। আমি আপনাকে পছন্দও করি না, ভালোবাসি না। তাহলে কেন বিয়ে করব বলুন? পছন্দ করো না, ভালোবাসো না, তাহলে আমার সাথে ঘনিষ্ঠ হলে কেন? কারণ আপনি আমাকে বাধ্য করেছিলেন। আমি তো আপনাকে চিনিই না, আপনি জোর করে কাছে এনেছেন। আঁখি এক মুহূর্ত থেমে যায়, তার চোখে রাগের সাথে সাথে অদ্ভুত কষ্ট জমে ওঠে। তাহলে সব দোষ আমার? দোষ খুঁজতে চাই না, শুধু বলছি ভয় আর জোর দিয়ে সম্পর্ক টেকে না। আমি খেলতে চাইনি নিলয়, আমি সিরিয়াস ছিলাম। সিরিয়াস হলে আগে মানুষ চিনতে হয় আপু, তারপর সম্পর্ক।
চারপাশে আবার নীরবতা নামে। দুজনের মাঝখানে জমে ওঠে না বলা অনেক কথা, অনেক দ্বন্দ্ব। আখির চোখে তখন আগুনে ঝিলিক, জেদ, রাগ আর অভিমানের মিশ্রণ। সে নীলের সামনে শক্ত হয়ে দাঁড়িয়ে যায়। আখি হঠাৎ গলা চড়িয়ে বলে ওঠে, চেনো না আমাকে? আমাদের 1 বছরের রিলেশন নিলয়। কথাটা শুনে নীল হেসে ফেলে, কিন্তু সেই হাসিতে আনন্দ নেই, আছে অবিশ্বাস। আপনি পুরো পাগল হয়ে গেছেন আপু। আমি সেদিন রাতের আগে কখনো আপনাকে দেখিই নাই। আখি হতভম্ব হয়ে তাকিয়ে থাকে, চোখ দুটো বড় হয়ে যায়। সে কি নিজের কানে ভুল শুনলো নাকি? নাটক করবে না নিলয়। আমাকে ভুলে যাওয়ার অভিনয় করছো কেন? কি নিলয় নিলয় করেন সব সময়? আমি নিলয় না, আমি নীল। নীল, বুঝেছেন? কথাটা বলে নীল ভারী নিঃশ্বাস ফেলে। আখি কিছুক্ষণ চুপ করে থাকে, যেন মাথার ভেতর হাজারটা প্রশ্ন ঘুরছে। ভার্সিটির পেছনের জায়গাটা তখন অদ্ভুতভাবে নিস্তব্ধ। দূরে ক্লাসের শব্দ, হাসাহাসি সবকিছু যেন এখানে এসে থেমে গেছে। গাছের পাতার ফাঁক দিয়ে রোদ পড়ছে দুজনের মুখে, কিন্তু সেই আলোতে দুজনের মুখে শান্তি নেই। আখির চোখে তখন রাগ, অভিমান আর জেদের মিশ্র আগুন। সে নীলের দিকে তাকিয়ে শান্ত গলায় বলে, মজা করবে না তুমি। আমার কাছে সব প্রমাণ আছে। মিথ্যা বললে কোনো লাভ হবে না। নীল ভুরু কুচকে তাকাই, বুকের ভেতর ধুকপুক বেড়ে যায়। সে সাহস নিয়ে বলে, কি প্রমাণ? আকি ব্যাগ থেকে মোবাইল বের করে, আঙ্গুল কাঁপলো, চোখে দৃঢ়তা। সে স্ক্রিন অন করে নীলের সামনে ধরে। একটার পর একটা ছবি, কখনো কোনো পার্কে বসে ফুচকা খাওয়া, কখনো নদীর পাড়ে হাঁটা, কখনো কোনো ক্যাফেতে পাশাপাশি বসে হাসি, কখনো রাস্তায় দাঁড়িয়ে সেলফি। ছবিগুলো ছেলেটা অবিকল নীলের মতো, মুখ চোখ সবই হাসি, সবই এক। নীলের মুখ ফ্যাকাশে হয়ে যায়। সে অবাক হয়ে স্ক্রিনের দিকে তাকিয়ে থাকে। এটা এটা আমি না। কি বলছো? চোখে দেখা মানুষকে অস্বীকার করছো? বিশ্বাস করুন, এটা আমি না। আমার মতো দেখতে কেউ। আকি ঠোঁট চেপে হাসে, কিন্তু সেই হাসিতে রাগ ঝরে পড়ে। সে রেগে বলে, আমাকে বোকা বানাতে পারবে না তুমি নিলয়। নীল গভীর শ্বাস নেয়, আবার মোবাইলটা ভালো করে দেখে। হঠাৎ এক জায়গায় চোখ আটকে যায়। সে ছবির দিকে আঙ্গুল তোলে। দেখুন, ছেলেটার হাতে এই কাটা দাগটা আছে। আমার হাতে কোনো কাটা দাগ নাই, দেখুন। আখি হতভম্ব হয়ে নীলের হাত ধরে থাকে। সত্যি কোনো দাগ নেই। তার চোখ ধীরে ধীরে বড় হয়ে যায়, কণ্ঠ কেঁপে ওঠে। তাহলে তাহলে দুজনেই সেম চেহারা কিভাবে? আমি নিলয় ভেবেই তোমার কাছে টেনে নিয়েছিলাম। কথাটা বলতে বলতে আখির গলা নরম হয়ে আসে। নীল ধীরে ধীরে কথা বলে, বুঝতে পারছেন এবার? আপনি অন্য কাউকে খুঁজছিলেন আর ভুল করে আমাকে টেনে নিয়েছেন। আখি চুপ করে দাঁড়িয়ে থাকে। চোখে তেমন রাগ নেই, আছে ভয় আর অবিশ্বাস। তার ঠোঁট কেঁপে ওঠে। তাহলে আমার নিলয় কে? বাতাস হালকা করে বয়ে যায়। দুজনের মাঝখানে জন্ম নেয় এক গভীর রহস্য। একই চেহারা, দুটো মানুষ, একজন নীল আরেকজন নিলয়। আখির হাতে থাকা মোবাইলটা ধীরে ধীরে নিচে নেমে আসে। চোখ দুটো স্থির হয়ে থাকে, কিন্তু ভেতরে যেন ঝড় চলছে। এতক্ষণ যে মেয়েটা জেদি ছিল, রাগে ছিল, হঠাৎ করে সে ভেঙে পড়ে। আকি দুপা পিছিয়ে যায়, দেওয়ালে হেলান দিয়ে দাঁড়ায়। বুকের ভেতর জমে থাকা শক্তিটুকু যেন মুহূর্তে শেষ হয়ে গেছে। তার চোখের পানি জমে ওঠে, ঠোঁট কাঁপে। তাহলে এবার আমার কি হবে? নীল, নীল, আমি যে নিলয় ভেবে তোমার কাছে সবটা দিয়ে দিলাম, আমি নিলয়কে মুখ দেখাবো কিভাবে? কথাটা বলতেই আখি বুক ভারী হয়ে ওঠে। সে নিজেকে ধরে রাখতে পারে না, চোখ দিয়ে টুপ টুপ করে পানি পড়তে শুরু করে। নীল কিছুক্ষণ চুপ করে থাকে। সে বোঝে এই কান্না যেতে না, এই কান্না আত্মসম্মানের ভাঙন। নীল ধীরে কথা বলে, গলায় নরমতা। দেখুন আপু, সে যদি আপনাকে সত্যিই ভালোবাসে তাহলে সে পরিস্থিতি বুঝবে। না, তুমি বুঝছো না। আখির চোখে পানি মুছে, কিন্তু সে নতুন করে আবার গড়িয়ে পড়ে। সে এবার বলে, আমি তো আয়নার সামনে দাঁড়াতেও পারবো না নিলয়। না নীল, আমি কিভাবে নিজেকে মানুষ বলবো? আমি নিজেই নিজের চোখে পড়ে যাব। আখির কাঁধ কেঁপে ওঠে। সে ধীরে ধীরে নিচে বসে পড়ে। কান্নার শব্দ চাপা দিতে চাইলেও পারে না। চারপাশ নিস্তব্ধ হয়ে যায়, শুধু আখির কান্নার পাতার শব্দ। নীলের বুকটা ভারী হয়ে আসে। এ মেয়ে কিছুক্ষণ আগেও ভয়ঙ্কর লাগছিল, আর এখন সে একদম ভাঙ্গা মানুষ। নীল ধীরে ধীরে এক পা করে এগিয়ে আসে, কিন্তু দূরত্ব রেখে দাঁড়ায়। আপু, ভুল মানুষকে ভালোবাসা অপরাধ না। আপনি ইচ্ছে করে কিছু করেননি। কিন্তু দোষ তো আমারই। আমি তো তোমাকে চোখ বন্ধ করে বিশ্বাস করেছিলাম। আমি বুঝতে পারি নাই তুমি নিলয়। বাতাস হালকা করে বয়ে যায়, আগে চুল উড়ে আসে মুখে। সে সরায় না। নীল শান্ত কণ্ঠে বলে, জীবন এমনই আপু, ভুল না হলে মানুষ ঠিকটা চিনতে পারে না।
কিন্তু এই ভুলটা আমাকে ভেতর থেকে ভেঙে দিল। আখির চোখ আবারও ভিজে ওঠে। সে চুপচাপ কাঁদতে থাকে আর নীল দাঁড়িয়ে থাকে একটা অচেনা মেয়ের ভাঙ্গা কষ্টের সামনে, যেটার অংশ সে না চাইতেও হয়ে গেছে। আখি নিচে বসে পড়ে, দুহাতে মুখ ঢেকে কাঁদ কাঁপছে। কান্নার শব্দ চাপা দিতে চাইলেও পারছে না। এতক্ষণ যে মেয়েটা যেতে ছিল, এখন সে শুধু একটা ভেঙে পড়া মানুষ। কিছুক্ষণ পর আখি ধীরে ধীরে মুখ তোলে, চোখ দুটো লাল ফুলে গেছে, ঠোঁট কাঁপছে। সে নীলের দিকে তাকায়, যেন ভেতরে ভয়টা আর ধরে রাখতে পারছে না। নীলা, একটা কথা বলি। নীল চুপ করে থাকে, কি বলবে বুঝতে পারে না, শুধু মাথা নাড়াই। আখি গভীর নিঃশ্বাস নেয়, তারপর হঠাৎ কান্না জড়িয়ে যায়। সে বলে, আমি যদি প্রেগনেন্ট হয়ে যাই তাহলে কি হবে? কথাটা শুনে নীল চমকে ওঠে, বুকের ভেতর ধাক্কা লাগে। আখি চোখ মুছে আবার বলতে থাকে, আমি সমাজে মুখ দেখাবো কিভাবে নীল? মানুষ কি বলবে জানো? সবাই বলবে আমি খারাপ, সবাই আমার চরিত্র নিয়ে কথা বলবে। আর নিলয়ের কাছে আমি মুখ দেখাবো কিভাবে? ও তো ভাববে আমি ওকে ঠকিয়েছি। ও তো বুঝবে না যে ওর মতো একজন মানুষ এই আশেপাশে আছে, যাকে আমি নিলয় ভেবে নিজের সবটা দিয়ে দিয়েছি। কথাটা বলেই আকি হাউমাউ করে কেঁদে ওঠে। তার কান্নায় যেন বুক ফেটে যায়। নীল দাঁড়িয়ে থাকে, মাথার ভেতর শূন্য। কি বলবে, কিভাবে বলবে, কিছুই খুঁজে পায় না। সামনে একটা মেয়ে কাঁদছে, নিজের সম্মান, ভবিষ্যৎ, সমাজ সব একসাথে ভেঙে পড়ছে। নীলের বুক ভারী হয়ে আসে। সে বুঝে যায় এখানে কোনো রাগ নেই, কোনো জেদ নেই, আছে শুধু ভয় আর অসহায়তা। নীল এক পা এগোয়, আবার থামে। তার ঠোঁট নড়ে কিন্তু কথা বের হয় না। সে নিজেই অবাক, একটা অচেনা মেয়ের কান্না কেন তার বুক এতটা ভারী করে দিচ্ছে। আখির কান্না থামে না, আর নীল শুধু দাঁড়িয়ে থাকে। মাথার ভেতর একটাই প্রশ্ন, এই ভাঙ্গা মেয়েটাকে সে কিভাবে সামলাবে। ভার্সিটির পেছনের জায়গাটাই তখন বিকেলের আলো ধীরে ধীরে ফিকে হয়ে আসছে। গাছের ছায়া লম্বা হয়ে মাটিতে পড়ে আছে। বাতাসে অদ্ভুত একটা ভারী ভাব, যেন এখানেই কোনো রহস্য জমে আছে। আখি এখন আর আগের মতো শক্ত নেই, চোখ লাল, মুখে ক্লান্তি, ভেতরে ভেঙে পড়া এক মেয়ে। সে ধীরে ধীরে উঠে দাঁড়ায়, কিছুক্ষণ নীলের দিকে তাকিয়ে থাকে। সেই তাকানোর ভেতর আছে অনুশোচনা, লজ্জা আর হারানোর ভয়ে। তারপর হঠাৎ গলায় চাপা কাঁপুনি নিয়ে বলে ওঠে, নীল, আমি অনেক দুঃখিত। আসলে এই কয়দিন আমি নিলয় ভেবে অনেক কিছু করে ফেলেছি। আমি এখন নিজের মুখ নিজে দেখাতে পারবো না। আমাকে ক্ষমা করে দিও নিলয়। কথাটা বলেই আখি আর এক সেকেন্ডও দাঁড়ায় না। সে ঘুরে হাঁটতে শুরু করে, ধীরে ধীরে দূরে চলে যায়। তার পায়ের শব্দ মিলিয়ে যায় বাতাসের সাথে। চারপাশ আবার নিস্তব্ধ। আখি চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে থাকে নীল। হঠাৎ তার ঠোঁটে একটা বাঁকা হাসি ফুটে ওঠে। সেই হাসি আর আগের মতো সরল না, চোখের ভেতর জমে ওঠে অচেনা রহস্য। ধোকা খেলে কেমন লাগে দেখো আখি, সামনে তো অনেক কষ্ট পাওয়া বাকি। কথাগুলো বাতাসে মিশে যায়। নীলের চোখে তখন আর শুধু ভদ্র জুনিয়র নেই, সেখানে লুকিয়ে আছে গভীর কোনো পরিকল্পনা। একই মুখে দুই মানুষ, একজন নিলয়, একজন নীল, আর মাঝখানে জন্ম নেওয়া এক অদ্ভুত ভয়ঙ্কর রহস্য। কয়েকদিন কেটে যায়, আখির ভেতরের অস্থিরতা একটুও কমে না। রাত জাগে, দিনের মন বসে না। মাথার ভেতর শুধু একটাই নাম, ঘুরে বেড়ায় নিলয়, যে ছেলেটার জন্য সে নিজের জীবন ওলটপালট করে ফেলেছে। আজ সে কোথায়, এই প্রশ্নই তাকে পুড়িয়ে মারছে। একদিন আখি হঠাৎ সিদ্ধান্ত নেয়, নিলয় যেখানে থাকতো সেখান থেকে ওর সাথে প্রথম দেখা হয়েছিল সেই জায়গাগুলোতেই যাবে। আখি একা একা হাঁটতে থাকে, বুকের ভেতর ধুকপুক, মাথার ভেতর হাজারটা ভয়। প্রথমে সে যায় সেই গলিটায় যেখানে নিলয়ের সাথে প্রথম ফুচকা খেয়েছিল। দোকানদার অবাক হয়ে তাকায়। ভাই, এখানে নিলয় নামে একটা ছেলে আসতো, আপনি চেনেন? আপু, এই নামে কাউকে চিনি না। এখানে নিলয় নামে একটা ছেলে নিয়মিত আসতো। দুঃখিত আপু, এই নামে কেউ নাই এখানে। আখির কপালে ঘাম জমে ওঠে। এরপর সে যায় নিলয় যেখানে থাকতো বলে জানিয়েছিল। সে বাড়ির সামনে দরজায় নক করে। এক বয়স্ক মহিলা দরজা খুলে তাকায়। খালা, নিলয় নামে একটা ছেলে এখানে থাকতো না? মা, এখানে ওই নামে কেউ কখনো থাকে নাই। কথাটা শুনে আখির মাথার ভেতর যেন আকাশ ভেঙে পড়ে। চারপাশ ঘুরতে থাকে, পা দুটো কেঁপে ওঠে। সে দেওয়ালে ভর দিয়ে দাঁড়ায়, ঠোঁট কাঁপে। তাহলে এবার কি করব? নিলয় কোথায় চলে গেল? আখির চোখ ভিজে ওঠে। সে জানে না যাকে খুঁজছে সে আদৌ আছে কিনা, কিন্তু আখি জানে না একটু দূরে দাঁড়িয়ে কেউ একজন সবকিছু দেখছে। স্যার আড়াল থেকে নীল, ঠোঁটে বাঁকা হাসি। আখির প্রত্যেকটা পদক্ষেপ সে ফলো করছে। নীল মনে মনে বলে, নিলয় কোথাও যায়নি আখি, আসলে নিলয় বলতে কেউ কখনো ছিল না, সবটাই আপনাকে ফাঁদে ফেলার জন্য। নীল ছায়ের মধ্যে দাঁড়িয়ে থাকে আর আখির সামনে নিজের অজান্তেই ঢুকে পড়ে এক
ভয়ঙ্কর রহস্যের ভেতর। সকালটা ভার্সিটিতে শান্ত, ক্লাসের হট্টগোল, ছাত্রছাত্রীদের হাসাহাসি, বইয়ের শব্দ সবকিছু মিলেমিশে একটা স্বাভাবিক সকালে পরিণত হয়েছে। কিন্তু আখির চোখে অদ্ভুত দাগ, মুখে অদ্ভুত ক্লান্তি। তার বান্ধবী তাকে লক্ষ্য করে বলে, কি রে আখি, চোখ মুখ এমন কেন? কি হয়েছে? তেমন কিছু না। চোখ দেখে তো মনে হচ্ছে তুই ক্লান্ত। মনে হচ্ছে রাত জেগে কিছু করেছিস। হ্যাঁ, রাতে ঘুম হয়নি তো, তাই। ঠিক হয়ে যাবে। বান্ধবী কিছুক্ষণ চুপ করে থাকে। আখির চোখে ক্লান্তি দেখেও মনে শান্তি আসে না। আখি নিজেকে সামলানোর চেষ্টা করছে, মুখে হালকা হাসি, কিন্তু চোখে যেন গভীর দাগ। এদিকে নীল বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে, হেসে কথা বলছে, বই নিয়ে আলোচনা করছে, কিন্তু আখির কথা তার মনে আসে না। ভার্সিটির করিডোরের সকালটা শান্ত, সূর্যের আলো স্ল্যাটের ভেতর দিয়ে ঢুকছে, ছায়া লম্বা হয়ে মাটিতে পড়ছে। ছাত্রছাত্রীরা বইয়ের ব্যাগ নিয়ে ব্যস্ত। আখি ধীরে ধীরে করিডোর দিয়ে হাঁটছে, চোখ মাটিতে, চুপচাপ, মনে এক অদ্ভুত ভারী ভাব। তার পা ফিসফিস করে নিচের মাটিতে আঘাত করছে। হঠাৎ নীল বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিল, একবার আখির দিকে তাকিয়ে ধীরে তার কাছে এসে বলে, কেমন আছেন আপু? ভালো। লজ্জা পাচ্ছেন নাকি? তেমন কিছু না। লজ্জা পেতেই পারেন, আমরা তো 2 বার ঘনিষ্ঠ হয়েছি, মনে আছে না? প্লিজ নীল, এসব বলো না। আমি ভুলতে চাই এসব। চাইলেই কি সব ভোলা যায়? আপনার প্রতিটা স্পর্শ আমাকে টানছে, মনে হচ্ছে আবার কাছে চাই। বেয়াদবি করছো কিন্তু এবার। আপনি করলে দোষ নেই, আমি বললেই দোষ। চলুন না আবার একদিন সময় কাটাই। তোমাকে ভালো মনে করেছিলাম, তুমি একদম ফালতু। নীল কিছু না বলে শুধু আখির দিকে তাকিয়ে থাকে, চোখে রহস্য, হালকা হাসি এবং এক অদ্ভুত উত্তেজনা। করিডোরে ভিড় পেরিয়ে আখি দ্রুত হাঁটছিল, বুকের ভেতর অদ্ভুত চাপ। হঠাৎ পেছন থেকে নীলের পায়ের শব্দ কাছে আসে। এক মুহূর্তে নীল আখির হাত ধরে টেনে পাশের একটা ফাঁকা রুমের ভেতর এনে দরজা ঠেসে বন্ধ করে দেয়। আখি ভয় পেয়ে যায়, চোখ বড় হয়ে ওঠে। নীল, এসব কি করছো? আপনাকে এখনই কাছে পেতে চাই আপু, আর দূরে থাকতে পারছি না। নীল এক ধাপ এগোয়। আখি বুঝতে পারেনি ছেলেটার ভেতর এত চাপ জমেছিল। নীল, এভাবে না প্লিজ। আপনি ভয় পাচ্ছেন? আমি তোমার গার্লফ্রেন্ড না নীল, তোমার কাছে এভাবে আসা আমার জন্য ঠিক না। কথাগুলো নীলের মাথায় ধাক্কা মারে। সে নিজের হাত নামিয়ে নেয়, কয়েক সেকেন্ড চুপ করে থাকে। আমি সীমা ছাড়িয়ে ফেলেছি, তাই না? হ্যাঁ, তুমি আমাকে লজ্জায় ফেলছো। নীলের মুখের বাঁকা হাসিটা মিলিয়ে যায়, চোখে অস্বস্তি। সে ভদ্র হওয়ার ভান করে বলে, আমি ভাবছিলাম আপনি বুঝবেন, কিন্তু আমি ভুল করেছি। কাছে আসা জোর করে হয় না নীল, সম্মান দিয়ে হয়। সরি আপু, আমি নিজেকে সামলাতে পারিনি। আখি দরজার দিকে এগোয়, বের হওয়ার আগে একবার ফিরে তাকায়। তোমাকে ভালো মনে করেছিলাম, নষ্ট করো না নিজেকে। আখি বেরিয়ে যায়। রুমের ভেতর একা দাঁড়িয়ে থাকে নীল, চোখে আবার সেই রহস্য, কিন্তু এবার সেখানে একটু অনুশোচনা মিশে গেছে। কয়েকদিন কেটে গেছে, আখির শরীরটা যেন ঠিক থাকছে না। সকালে উঠলে মাথা ঘোরে, বুকের ভেতর কেমন অস্থির লাগে, খেতে গেলেই বমি বমি ভাব। প্রথমে সে গুরুত্ব দেয়নি, ভেবেছিল ক্লান্তি, কিন্তু একদিন ক্লাসে বসে হঠাৎ চোখ অন্ধকার হয়ে আসে। টেবিল ধরে না থাকলে পড়ে যেত। আখির বুক কেঁপে ওঠে, মনে অদ্ভুত ভয় ঢুকে পড়ে। রাতে ঘরে এসে আয়নার সামনে দাঁড়িয়ে থাকে অনেকক্ষণ, নিজের মুখের দিকে তাকিয়ে ফিস ফিস করে বলে, আমার শরীর এমন করছে কেন? শেষ পর্যন্ত সাহস করে একটা টেস্ট করে। কয়েক সেকেন্ডের অপেক্ষা, হাত কাঁপছে, নিঃশ্বাস আটকে আসছে। তারপর চোখের সামনে স্পষ্ট হয়ে ওঠে ফলাফল পজিটিভ। আখির গলা শুকিয়ে যায়, বুকের ভেতর ধপ করে কিছু ভেঙে পড়ে। সে বিছানার কিনারেই বসে পড়ে, চোখ ছলছল। এবার কি হবে? নীলকে তো সে পায়নি, আর নীল কখনোই ওকে নিজের করে মানবে না। আখি 2 হাত দিয়ে পেটটা জড়িয়ে ধরে, ফিস ফিস করে বলে, আমার বাচ্চার কি হবে? সারা রাত চোখে ঘুম আসে না। পরের দিন ভার্সিটিতে আসে ভারী পায়ে, চারিদিকে তাকাই নীলকে খুঁজে। একটু পরে ক্যাম্পাসের একপাশে নীল বন্ধুদের সাথে হাসছে। আখি বুক শক্ত করে এগোই, নীলকে একা পেয়ে সামনে দাঁড়াই। কি হয়েছে আপু, এমন করে তাকাচ্ছেন কেন? নীল, আমি প্রেগন্যান্ট। আমাকে বলছেন কেন? আপনার বয়ফ্রেন্ডকে বলুন। আমি তোমার সাথেই ঘনিষ্ঠ হয়েছিলাম নীল, বয়ফ্রেন্ডের সাথে না। এই বাচ্চা তোমার। নীলের মুখ শক্ত হয়ে যায়, চোখে ঠান্ডা ভাব, যেন সে এটা মানবি না কিছুতেই। আমি এটা মানতে পারবো না। কথাটা আখির বুকে ছুরির মতো লাগে। চারপাশের শব্দ হঠাৎ দূরে সরে যায়, বুকের ভেতর ধকধক শব্দ। আখি নিঃশ্বাস নিতে কষ্ট হয়। তাহলে আমি একা? নীল চুপ করে থাকে, তার নীরবতায় সবচেয়ে বড় উত্তর। আখির চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ে, কিন্তু সে কাঁদে না। ধীরে ঘুরে দাঁড়ায়, চলে যায় ভাঙ্গা বুক নিয়ে।
আর নীল দাঁড়িয়ে থাকে রহস্যময় চোখে তাকিয়ে। নীল ভার্সিটির ক্যাম্পাসের এক কোণে বন্ধুদের সঙ্গে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছিল। হঠাৎ তার বন্ধুর চোখে কৌতূহল ঝলমল করতে থাকে। কি বলবো আখি আপু? ও প্রেগনেন্ট। এত বড় কাজ করলে কিভাবে? ওর জন্য আমাদের তো কম কষ্ট পেতে হয়নি। হ্যাঁ হ্যাঁ, যাই হোক, এটা তুই একদম ঠিক করিস নাই। বিয়ে ছাড়া বাচ্চা তো অবৈধ। অবৈধ হবে না, আমি ওকে বিয়ে করেছি। কি বলছিস? হ্যাঁ, সেদিন রিসর্টে ও যখন নেশা করেছিল তখন আমি ওর সই নিয়েছি রেজিস্ট্রি পেপারে। এত নাটকের কি দরকার ভাই? নীল চুপচাপ, চোখে অদ্ভুত রহস্য, ঠোঁটে অর্ধেক হাসি। বন্ধু কিছু বলার আগে নীল সরলভাবে বলে, এই কথাও জানে না আর জানতেও পারবে না কখনো। সন্ধ্যার আলো ধীরে ধীরে জানালার কাছ বেয়ে ঘরে ঢুকছে। আকি একা বসে আছে বিছানার ধারে, চারপাশ নিস্তব্ধ, কিন্তু তার ভেতরটা তোলপাড় করছে হাজারটা প্রশ্ন। হাতের মধ্যে ধরা দেয় সেই ছোট্ট টেস্ট কিউট, বারবার চোখে পড়ছে। লাল দাগ দুটো যেন তার বুকের উপর পাথরের মতো চেপে বসে আছে। আখি মাথাটা দুহাতে চেপে ধরে ফিসফিস করে, আমি কি করব? এই বাচ্চা রাখলে তো আমি সমাজে মুখ দেখাতে পারবো না, সবাই আঙুল তুলবে, আমার চরিত্র নিয়ে কথা বলবে। সে জানালার দিকে তাকায়, বাইরে মানুষ আসছে, চলাফেরা করছে, আর তার পৃথিবীটা যেন থেমে গেছে। আখির গলা ভেঙে আসে। আর যদি বাচ্চাটা নষ্ট করি তাহলে নিজের কাছে আমি কি জবাব দিব? আখি ধীরে ধীরে বিছানায় বসে পড়ে, চোখের জল গড়িয়ে পড়ে বালিশে। সে দুহাত তুলে মুখ ঢেকে ফেলে। আল্লাহ, তুমি কেন আমাকে এমন বিপদে ফেললে? ঘরের ভেতর শুধু আখির কান্নার শব্দ, বাইরে সন্ধ্যা নামে, আর আখির জীবনে নামে অজানা অন্ধকার। মোবাইল হাতে নিয়ে আখি অনেকক্ষণ চুপ করে বসে থাকে, বুকের ভেতর ধুকপুক শব্দ, আঙ্গুল কাঁপছে। ডায়াল করতে গিয়ে শেষ পর্যন্ত সাহস করে নামটা টাচ করে। কল চলে যায়। হ্যালো নীল, আমার সাথে একটু দেখা করতে পারবে? কেন? প্লিজ একটু দেখা করো, দরকার আছে। ঠিক আছে, কোথায়? বিকেলের দিকে পার্কে দুজনে দেখা হয়। চারদিকে সবুজ ঘাস, মানুষজন হাঁটছে, কিন্তু আখির চোখে কিছুই ঢুকছে না। নীল বেঞ্চে বসে ঠান্ডা গলায় তাকায়। বলুন, কেন ডেকেছেন? আখি দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ, তারপর ধীরে বসে পড়ে, চোখ নামানো, কণ্ঠ কাঁপছে। নীল, তুমি আমাকে মেনে নাও প্লিজ। মানে? না হলে এই বাচ্চার কি হবে? আমার ভুলের জন্য ও কষ্ট পাবে। সেটা কিভাবে? আমি আপনাকে বিয়ে করব কেন? আমি চাই না তুমি আমাকে ভালোবাসো, শুধু সমাজের সামনে আমার স্বামীর পরিচয় দাও। আমি কখনো তোমার কাছে কিছুই চাইবো না, প্রমিস। শুধু আমার সন্তানকে বাঁচতে দাও নীল। নীল কিছুক্ষণ চুপ থাকে। পার্কের হাওয়া পাতাগুলো নাড়িয়ে যায়। নীল গভীর চোখে তাকাই আখির দিকে। ভেবে দেখব। এই দুটো শব্দের আখির বুক কেঁপে ওঠে, কারণ এই ভেবে দেখব এর ভিতর লুকিয়ে আছে আশাও, আবার ভয়ও। পার্কের বেঞ্চে বসে আখির হাত দুটো কাঁপছিল, বাতাসে গাছে পাতা নড়ছে, কিন্তু আখির ভেতরে ঝড় বইছে। নীলের দিকে তাকাতে তার সাহস হচ্ছে না, তবু বুকের ভেতরে কথা চেপে রাখতে পারছে না। আখি ধীরে মাথা তুলে বলে, প্লিজ নীল, এই বাচ্চাটার কথা একটু ভাবো। যেভাবে হোক বাচ্চাটা তো তোমারই। বিয়ের আগে আমার সাথে এত কাছে এসেছেন, তার আগে আবার কারোর সাথে এমন হয়েছিল কিনা কে জানে। কথাটা আখির বুকে ছুরি হয়ে লাগে। সে দ্রুত মাথা নাড়ে। সে নীলকে বোঝাতে চেয়ে বলে, না নীল, সত্যি বলছি, আমার শরীরে অন্য কোনো পুরুষের ছোঁয়া নেই। আমার বয়ফ্রেন্ডও কখনো আমাকে ছুতে দেখেনি, আল্লাহর কসম নীল, আমি মিথ্যা বলছি না। নীল কিছুক্ষণ চুপ করে থাকে। দূরে বাচ্চারা খেলছে, হাসির শব্দ ভেসে আসছে। হঠাৎ নীল গভীর নিঃশ্বাস নেয়। ঠিক আছে, কাল কাজী অফিসে বিয়ে করব। কথাটা শুনেই আখির চোখ বড় হয়ে যায়। বুকের ভেতর আটকে থাকা নিঃশ্বাস বের হয়ে আসে। আখির চোখে জল জমে ওঠে, কিন্তু এবার সেটা সুখের। সত্যি তোমাকে অনেক ধন্যবাদ নীল। আপনার জন্য না, শুধু এই বাচ্চাটার জন্য। তাতেই আমি খুশি। কারণ আখির কাছে আজ সবচেয়ে বড় কথা ভালোবাসা না হলেও তার সন্তানের একটা পরিচয় মিলছে। কিন্তু নীলের চোখের গভীরে তখন লুকিয়ে আছে আরেকটা রহস্য। পরের দিন সকালে কাজী অফিসের সামনে নীরবতা ছড়িয়ে পড়ে। আখির হাত কাঁপছে, চোখে ভয়, বুকের ভেতর হাজারটা আশা আর শঙ্কা একসাথে ভিড় করেছে। নীল চুপচাপ দাঁড়িয়ে আছে, মুখে কোনো আবেগ নেই, শুধু ঠান্ডা একটা ছায়া। পাশে নীলের দুই বন্ধু রায়হান আর তামিম। কাজী কাগজ পড়ছে, কলম এগিয়ে দিচ্ছে। আকি সই করে, নীল সই করে। মুহূর্তের মধ্যে কাগজে বন্দী হয়ে যায় দুটো জীবন। বিয়ে শেষ। আখির চোখে জল, কিন্তু সেটা স্বস্তির। আর নীলের চোখে শুধু অদ্ভুত এক শূন্যতা। বের হতেই রায়হান নীলের হাত ধরে একপাশে টেনে নেয়। তুই আসলে কি করেছিস কিছুই বুঝতে পারছি না ভাই। কষ্ট দেওয়ার জন্য এসব করলি, তাহলে আবার বিয়ে করেছিস কেন? আজ যদি সামনে বিয়ে না করতাম, ও হয়তো বাচ্চাটা নষ্ট করে দিত, অথবা নিজেই কিছু করে বসতো।
তখন কি হতো? তাহলে তো আমার প্রতিশোধ পূর্ণ হতো না। তুই চাস ও কষ্ট পাক? আমি চাই ও বেঁচে থেকে কষ্ট পাক। কতগুলো হাওয়ার মতো ঠান্ডা, কিন্তু ভেতরে আগুন। কিছুক্ষণ পর নীল আখিকে গাড়িতে তোলে। গাড়ি শহরের ভিড় পেরিয়ে থামে একটা ছোট্ট বাড়ির সামনে। পুরনো কিন্তু পরিষ্কার একটা ভাড়া বাসা। আখি চারপাশ দেখে অবাক হয়ে ধীরে নীলের দিকে তাকায়। তোমার বাড়িতে নিবে না? এখানে এনেছি, এটাই অনেক। এর বেশি কিছু আশা করবেন না। আখির বুক ধক করে ওঠে। নতুন জীবনের শুরুটা যেন এমন কথা দিয়ে ভেঙে যায়। তবুও আখি নিজেকে শক্ত করে নেয়, কারণ তার পেটে এখন শুধু তার জীবন নয়, আরেকটা ছোট্ট প্রাণও আছে। আর সেই প্রাণটার জন্যই আখি সব অপমান, সব নীরবতা সহ্য করতে প্রস্তুত। কিন্তু নীলের চোখের গভীরে তখনও লুকিয়ে আছে এক ভয়ঙ্কর রহস্য। ছোট্ট ভাড়া বাসাটা নীরব হয়ে আছে। একটাই রুম, এক পাশে বিছানা, আরেক পাশে ছোট্ট টেবিল। জানালা দিয়ে চাঁদের আলো ঢুকছে, ভেজা কাচের মতো। নীল বাইরে থেকে কিছু খাবার কিনে এনেছে। দুজনে চুপচাপ বসে খাচ্ছে, কারণ মুখেই ঠিক করে কথা নেই। আখির বুকের ভেতর অদ্ভুত দোলাচল, ভয়, লজ্জা আর অনিশ্চয়তা একসাথে কাজ করছে। খাওয়া শেষ হতেই আখি ধীরে বলে, আমি শুভ কই? কই আবার? আমার সাথেই। তুমি তো আমাকে মন থেকে মানো না। তাতে কি? মানি আর না মানি, আজ তো আমরা স্বামী স্ত্রী। ভালোবাসা ছাড়া কি এমন হয়? কাছে আসতে সবসময় ভালোবাসা লাগে না। কথাটা আখির শরীরের ভেতর ঠান্ডা স্রোতের মতো বয়ে যায়। নীল ধীরে আখির সামনে দাঁড়ায়। আখি কিছু বলার আগে নীল তার মুখের খুব কাছে এসে আখির নিঃশ্বাস ভারী হয়ে ওঠে। নীল আলতো করে আখির কপালে ঠোঁট ছোঁয়, তারপর ঠোঁটে ঠোঁট ডুবিয়ে কিস করতে লাগলো। তারপর ধীরে ধীরে তাকে কোলে তুলে বিছানার দিকে নেয়। আখি কোনো কথা বলে না, প্রতিবাদও করে না, কারণ সে জানে এই সম্পর্ক এখন তার চাও পাওয়ার জায়গা খুব ছোট। বিছানায় বসে আখি চুপচাপ জানালার দিকে তাকিয়ে থাকে। নীল তার পাশে বসে। ঘরের আলো নিভে আসে। নীল আখির ঠোঁট কামড়ে ধরে কিস করতে লাগলো। আখি একটু ব্যথা পেল, প্রতিবাদ করলো না। সে জানে এখন এটা নীলের অধিকার। নীল আস্তে আস্তে ভালোবাসে ভরিয়ে দিতে লাগলো আখিকে, যদিও সেখানে কোনো ভালোবাসা নাই, সবটাই প্রতিশোধের অংশ। সকালের আলো জানালার ফাঁক দিয়ে ঘরে ঢুকে পড়েছে। ছোট্ট রুমটা ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে। আখির ঘুম ভেঙে উঠে বসতে নীলের কণ্ঠ শোনা যায়, উঠুন, রান্না করুন। রান্না আমি তো ঠিকমতো পারি না। তাহলে খাবো কি? সব সময় তো বাইরে থেকে খাবার কিনে আনতে পারবো না। আচ্ছা, আমি চেষ্টা করছি। আঁকি উঠে বাথরুমে যায়। ঠান্ডা পানি মুখে দিতেই আয়নায় নিজের মুখটা দেখে থেমে যায়। চোখে নিচে ক্লান্তির ছাপ, মুখে ভয় আর অনিশ্চয়তা। গোসল শেষ করে সে ধীরে ধীরে রান্নাঘরের দিকে যায়। ছোট্ট কিচেন, দু একটা হাঁড়ি, কিছু মশলা আর চুলা। আঁকি কিছুই ঠিক মতো জানে না। সে ফোন বের করে ইউটিউব খুলে দেখে, ডিম ভাজি শেখার ভিডিও চালায়। তেল দিয়ে ডিম ভাঙে, কিন্তু তেল বেশি পড়ে যায়, লবণ কম হয়, ডিম একটু পুড়ে যায়। পাশে ভাত বসায়, কিন্তু পানি আন্দাজে দেয়। ঢাকনা খুলতে ভাত আধা কাঁচা। আখির বুক ধক করে ওঠে। সে আবার চুলায় দেয়। তখনই নীল এসে দাঁড়ায়। নীল পাত্রের ভেতর তাকায়। এটা কি বানিয়েছেন? চেষ্টা করছি নীল। এটা খাওয়ার মতো হয়েছে? আমি তো বলেছিলাম পারি না। না পারলে আগে শিখতেন। আখির চোখ ভিজে ওঠে। সে চুপ করে থাকে। চুলার আগুন যেমন জ্বলছে, আখির বুকের ভেতরও তেমন চাপা কষ্ট জ্বলতে থাকে। রান্নাঘরের ভেতর ধোয়ার গন্ধ ছড়িয়ে পড়েছে। আখি চুলার পাশে দাঁড়িয়ে আছে, চোখে ভয় আর অস্বস্তি। নীল প্লেটে ভাত তুলে একবার তাকিয়ে মুখ শক্ত করে ফেলে। বাড়িতে কি শুধু প্রেম করেই শিখেছেন? আর তো কিছুই পারেন না? এভাবে বলছো কেন নীল? আপনার মতো মেয়েদের এভাবেই বলতে হয়। কথাগুলো ছুরির মতো আখির বুকে ঢুকে যায়। আখির চোখে জল জমে ওঠে, কিন্তু সে ফেলতে চায় না। মুখ নামিয়ে নেয়। কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকে, তারপর আবার চুলার দিকে ফিরে যায়। আখি মনে মনে ভাবে, আজ না পারলেও একদিন পারবো। সে আবার হাঁড়িতে পানি দেয়, আলু কেটে পেঁয়াজ কাটে। চোখে পানি আসে পেঁয়াজের ঝাঁঝে আর কষ্টে। সে আবার ফোন বের করে দেখে কিভাবে তরকারি করতে হয় শেখে। তেল গরম করে মশলা দেয়, হাত কাঁপে তবুও থামে না। বাঁচতে বাঁচতে তার মনে পড়ে বাবার বাড়ির দিনগুলো, যেখানে কেউ কখনো এভাবে কথা বলেনি। চোখের কোণে জল জমে ওঠে। আখি নিজেকেই বলে, আমাকে পারতেই হবে, কারণ এখন সে শুধু আঁকি না, সে এখন একটা সন্তানের মা। একটু পর আবার প্লেট সাজায়, ধীরে নীলের সামনে রাখে। নীল তাকায়, চামচ দিয়ে মুখে নেয়। আখির বুক ধুকপুক করে। নীল কিছু বলে না। আখি দাঁড়িয়ে থাকে নিঃশব্দে। জানালার বাইরে রোদ উঠেছে, আর আখির জীবনে শুরু হচ্ছে ধীরে ধীরে সহ্য করার দিনগুলো। ভালোবাসার সংসার নয়, এটা যেন ধৈর্যের পরীক্ষা। রান্নাঘরে গরম ভাবটা ধীরে ধীরে কমে আসে।
ঘরের ভেতর অদ্ভুত একটা নীরবতা জমে থাকে। নীল ঘড়ির দিকে তাকিয়ে টেবিলের পাশে দাঁড়ায়। মুখে কোনো অনুভূতি নেই, যেন সবকিছু তার কাছে দায়সারা। নীল হালকা গলায় বলে, ভার্সিটি কি যাবেন? আঁকি চমকে তাকাই। বুকের ভেতরটা তখনও ভারী। একটু থেমে ধীরে উত্তর দিল, না আজ ভালো লাগছে না, তুমি যাও। নীল আর কিছু বলল না। আলমারি খুলে শার্ট বের করলো, আয়নার সামনে দাঁড়িয়ে চুল ঠিক করলো, জুতা পরে দরজার কাছে গেল। একবারও পেছনে তাকালো না। দরজাটা বন্ধ হওয়ার শব্দটা আখির বুকে এসে লাগে। ঘরটা হঠাৎ আরো ফাঁকা হয়ে যায়। আখি জানালার পাশে গিয়ে দাঁড়ায়। বাইরে মানুষজন চলাফেরা করছে, সবার জীবন আপন গতিতে চলছে, শুধু তার জীবনটাই যেন হঠাৎ থেমে গেছে। সে ধীরে হাতটা খেয়ে নিজের পেটের ওপর, চোখ ভিজে আসে, মনে মনে ফিস ফিস করে বলে, নিলয়, তুমি হারিয়ে না গেলে আমার জীবনটা এমন হতো না। জানালার কাছে নিজের মুখ দেখে আঁখি বোঝে আছে শুধু একজন স্ত্রী না, একজন কষ্ট লুকিয়ে রাখা মা। ভালোবাসার সংসার নয়, তার জীবনটা এখন সহ্য করার গল্প হয়ে যাচ্ছে। নীল ভার্সিটিতে পৌঁছে ক্যাম্পাসে ঢুকতে চারপাশে কোলাহল, বন্ধুদের আড্ডা, হাসাহাসি, স্বাভাবিক জীবন। অথচ নীলের ভেতরটা অদ্ভুত ফাঁকা। রায়হান দূর থেকে দেখে এগিয়ে আসে, চোখে দুষ্টু হাসি, কাঁধে হাত রেখে বলে, কিরে দোস্ত, কেমন গেল বাসর? এসব কথা বলবি না। কেন? নতুন বউ, নতুন সংসার, লজ্জা পাচ্ছিস নাকি? আমি মন থেকে বিয়ে করি নাই। তাহলে সেদিন বিয়ে করেছিলি কেন গোপনে? বাচ্চা হলে যাতে অবৈধ না হয় সেই জন্য, এছাড়া আর কোনো কারণ নাই। রায়হান কথা হারিয়ে ফেলে, কিছু বলতে গিয়েও পারে না। নীল সামনে তাকিয়ে থাকে, অথচ চোখের ভেতর কোথাও যেন একটা চাপা অস্বস্তি জমে থাকে, যেটা সে নিজেও স্বীকার করতে চায় না। ঘর জুড়ে নীরবতা। একা একা বসে থাকে, জানালার পর্দা নড়ছে, বিকেলের আলো ঢুকছে, অথচ তার ভেতরে কোনো আলো নেই। কিছুই ভালো লাগছে না। বুকের ভেতরটা কেমন অস্থির অস্থির করছে। বসে থাকতে পারে না, আবার হাঁটতেও ইচ্ছে করে না। মনে হয় কিছু একটা ঘটবে, অথচ কি ঘটবে সে নিজেও জানে না। হাত দুটো পেটের উপর রেখে দীর্ঘশ্বাস ফেলে। সন্তানের অস্তিত্বটা তাকে আরো স্পর্শকাতর করে তুলছে। সামান্য শব্দ বুকটা ধক করে ওঠে। হঠাৎ দরজা খোলার শব্দ। নীল ঢোকে। ঘরে পা দিতেই তার চোখ পড়ে আখির ওপর। চুপচাপ পিছন থেকে কাছে যায়, হঠাৎ কোমরে হাত রেখে জড়িয়ে ধরে, গলায় মুখ ডুবিয়ে আলতো করে ছোঁয়া দেয়। আখি কেঁপে ওঠে, বুকের ভেতরটা হুড়মুড় করে ওঠে। নীল হালকা হেসে বলে, এত কাঁপছেন কেন? এটা তো প্রথম না। যতবার কাছে আসো ততবারই এমন লাগে। নীল কিছু না বলে তাকে নিজের দিকে ঘুরিয়ে নেয়, চোখে অদ্ভুত একটা দৃঢ়তা। হাত বাড়িয়ে কোলে তোলে। আখি অবাক হয়ে তার কাঁধ আঁকড়ে ধরে। নীল ধীরে ধীরে বেডের দিকে এগোয়, বিছানায় বসিয়ে দেয়। মুহূর্তটা হঠাৎ ভারী হয়ে আসে। ঘরে বাতাসও যেন থমকে যায়। নীল সামনে ঝুঁকে পড়ে। আখির ঠোঁট দুটো কেঁপে ওঠে, বুকের ভেতর ধুকপুক বেড়ে যায়। নীল আলতো করে তার ঠোঁটে নিজের ঠোঁট ছোঁয়াতে থাকে, ধীরে ধীরে, খুব নরম করে। আখি চোখ বন্ধ করে ফেলে। শরীরটা তখনও কাঁপছে, তবুও কোথাও একটা অসহায় নীরবতা তাকে থামিয়ে রাখে। বিকেলের আলো জানালা দিয়ে ঢুকে তাদের দুজনকে ঘিরে ধরে। আখির মনে হয় তার জীবনটা এখন ভালোবাসা না, বরং পরিস্থিতির ভেতর দিয়ে চলা এক অদ্ভুত অধ্যায়। রাত ঘনিয়ে এসেছে। ঘরের বাতি আলতো ঝলমল করছে। আখি সোফার কোণে একা বসা, চোখ নামানো, হাতগুলো অবশ, ভেতরের মনটা অস্থির। বুকের ভেতর একটা অদ্ভুত চাপ, কিছুই ভালো লাগছে না। সবকিছু মিলিয়ে মনে হচ্ছে সময় থমকে গেছে। নীল ঘরের দরজা খুলে আসে, কণ্ঠে হালকা টান, চোখে অদ্ভুত দৃঢ়তা। আমি একটু বাড়িতে যাব। আমি একা থাকবো কিভাবে? আপনি তো ছোট না যে একা থাকতে পারবেন না। আখির বুক কেঁপে ওঠে, কণ্ঠ গলাতে চায় কিন্তু কিছুই বলে না। চোখে অদ্ভুত আক্ষেপ, ভেতরে কষ্ট, বাইরে প্রকাশ হয় না, শুধু নীরবতা। নীল একবার পিছনে ফিরে তাকায়, ধীরে দরজা বন্ধ করে বেরিয়ে যায়। নীল বাড়িতে পৌঁছায়। দরজা খুলতেই মা এগিয়ে আসে, চোখে মিশ্র কৌতূহল আর চিন্তার রেখা। এতদিন পর আসলি রে বাবা? হ্যাঁ মা। আপু কই? ঘরে আছে, মন ভালো না। জীবনটা কিভাবে এলোমেলো হয়ে গেছে মেয়েটার। নীল ধীরে মাটিতে পা রাখে, চোখে অদ্ভুত স্থিরতা। চুপচাপ কিছুক্ষণ ভেবে মৃদু বলে, চিন্তা করো না মা, সব ঠিক হয়ে যাবে। কিছু ঠিক হবে না, সব ওই মেয়েটার জন্য। জামাইকে বশ করে রেখেছে। ওই মেয়ের প্রেমের মোজে জামাই একদম অন্যরকম হয়ে গেছে। মেয়েটার খবরও নেয় না। চিন্তা করো না মা, সে তার পাপের শাস্তি পাচ্ছে, আরও পাবে। মা কিছু বলার আগে নীল আর কিছু না বলে তার রুমের দিকে চলে যায়। ঘরটা হঠাৎ ঠান্ডা লাগে, জানালা দিয়ে রাতের আলো ঢুকছে।
কিন্তু মনটা একদম ভেতরে অন্ধকারে। নীল চুপচাপ বিছানায় বসে, শরীরের কোনো অংশ শান্ত নয়। চোখ ভরা চিন্তা, হাত ব্যস্ত না হলেও মন ব্যস্ত। ভেতরে ভেসে আসে এক প্রশ্ন, আখি কি ঠিক আছে? ও কি ভয় পাচ্ছে ওখানে? অজান্তেই মনে হয় তার কাছে এখন কেউ নেই, শুধু সেই নির্জনতা আর অস্থিরতা। নীল কিছুক্ষণের জন্য চুপ থাকে, জানালার পাশে তাকিয়ে অন্ধকারে ভেসে ওঠা নিজের অনুভূতিগুলোর সাথে লড়ছে। ভালো লাগছে না, মনে হচ্ছে এই রাতে আখির প্রতিটি মুহূর্তে দম বন্ধ করার মতো কিছুটা কষ্ট আছে, যে কষ্টের প্রতিফলন নীল নিজের রুমেও অনুভব করছে। হৃদয়ের ভেতর এক অদ্ভুত চাপ, আখির প্রতিটি ভাব, প্রতিটি অস্থিরতা যেন নীলের ভেতরও দাগ কেটে যাচ্ছে। সে জানে বাইরে সব ঠিকঠাক দেখলো, ভেতরে আখি কতটা একা, কতটা ভয় পাচ্ছে। এই জিনিসটার জন্য সে শান্ত হতে পারছে না। রাত গভীর, ঘরটা অন্ধকারে ঢেকে গেছে। আখি সোফার কোণে বসে একা, জানালার কাছে হালকা রোদের প্রতিফলন নেই, শুধু অন্ধকার আর তার ভেতরের অস্থিরতা। হঠাৎ দরজায় শব্দ, আখি চমকে ওঠে, মনে মনে ফিসফিস করে, এত রাতে কে এলো? কে? দরজার ওপারে দাঁড়িয়ে নীল, চোখে কিছুটা তীব্রতা, কিন্তু ভেতরে মনটা শান্ত নয়। কণ্ঠে হালকা বলে, আমি। দরজা খুলুন। আখি ভয়ে কণ্ঠ নামিয়ে ফিসফিস করে, তারপর খুলে দেয়। দরজা খুলতেই নীল ধীরে ধীরে ভিতরে প্রবেশ করে। একে একে আখির হৃদয়ের ভেতরের ভীতি, অস্থিরতা সবকিছু স্পর্শ করে। তারপর নীলকে জড়িয়ে ধরে। আখি অবাক হয়ে বলে, তুমি এসেছো? আমি আমি অনেক ভয় পাচ্ছিলাম। নীল কিছুই বলতে পারে না, ভাষা হারিয়ে গেছে। চোখে একটা অদ্ভুত গভীরতা। যে মেয়েটার কাছে সে প্রতিশোধ নিতে চেয়েছিল, এখন সে মেয়েটা তার দিকে তাকাচ্ছে ভরসা চোখে। নীল হালকা গলায় বলে, সরুন। আখি সরে যায়, তারপর চুপচাপ বিছানায় বসে পড়ে। দিনগুলো ধীরে ধীরে পেরিয়ে যাচ্ছে। আখির মন এখন অদ্ভুত এক অবস্থায়। নীলকে দেখে তার বুকটা অচেনা ভাব দিয়ে ভরে যায়। প্রতিটা মুহূর্তে, প্রতিটা ছোঁয়াই মনে হচ্ছে নীল ছাড়া সে একেবারেই শূন্য। আখি আস্তে আস্তে বুঝতে শুরু করেছে নীলয়কে ভুলে তার হৃদয়ে জায়গা করে নিচ্ছে নীল। তবু সে নিজেকে এক ধরনের অদ্ভুত নিয়মে বেঁধে রাখে। মুখে কিছুই বলে না, চোখে প্রকাশ করে না, শুধু মনে মনে নীলের প্রতি ভালোবাসা জমতে থাকে। নীলের চোখে আখি সেই ভালোবাসা তেমন প্রবেশ করে না। দিনের আলোয় বন্ধুদের মাঝে, ভার্সিটিতে সে কেবল আখিকে দেখছে সাধারণ একজন বন্ধুর মতো, কোনো বিশেষ অনুভূতি নেই। কিন্তু রাত হলেই যখন চারপাশ নীরব হয়ে যায়, আখি একা থাকে, তখন নীল তাকে কাছে টানে, কাছে আসে আর হাতে স্পর্শ ফেলে ঠোঁটের কোণে হালকা স্পর্শ দেয়। এই সবগুলো ছাড়া দিনের আলোয় নীল দেখতে পায় না, অনুভব করে না, কেবল রাতের ছায়া অন্ধকারে আখি তার অন্তরে প্রবেশ করে। আখি জানে তার ভালোবাসা একপাশে নিখাত, অথচ নীলের মন তার সাথে পুরোপুরি মিলছে না। তবু সে থেমে থাকতে পারে না। প্রতিটি রাত, প্রতিটি ঘনিষ্ঠ মুহূর্তে তার অন্তর নীলের দিকে ঝুঁকে থাকে। দিন চলে যায়, রাত আসে। আখি ভালোবাসা জমিয়ে রাখে নীলের কাছে, আর একটু কাছে পৌঁছানোর অপেক্ষায়। কিন্তু বাস্তবতা সবসময় চোখে আঙ্গুল তুলে ধরে, নীলই নেই। নীল তেমন ভাবছে না, আর আখি শুধু চুপচাপ নিজের অনুভূতির স্রোত ধরতে থাকে। রাত গভীর হলে ঘরটা নিঃশব্দ হয়ে আসে। জানালার বাইরে বাতাস হালকা করে পর্দা নড়াচ্ছে। ঘরের ভেতর শুধু আখি আর নীল। নীল ধীরে ধীরে কাছে আসে। আখি চোখে তখন অদ্ভুত এক মিশ্র অনুভূতি হয়, আশা আর ভালোবাসা। নীল কাছে টানতেই আখির বুকটা কেঁপে ওঠে, তবু সে নিজেকে সামলে নেয়। কিছুক্ষণ চুপ করে থাকার পর হঠাৎ আখির গলা ভেঙে আসে। নীল, তুমি তো আমার কাছে ঠিকই আসো, কিন্তু আমাকে ভালোবাসতে পারো না কেন? নীল থমকে যায়, চোখে বিরক্তি ছায়া নামে, গলায় রাগ মিশে যায়। সে একটু রেগেই বলে, এই সময় এসব কথা শুনতে চাই না। ঘনিষ্ঠ মুহূর্তে মাথা খারাপ করবেন না। আখি চোখ দুটো ভিজে ওঠে, আজ আর চুপ থাকতে পায় না। কণ্ঠে জমে থাকা কষ্ট বেরিয়ে আসে। তাহলে তোমার কাছে কি আমার শরীরের সব? আমার কোনো দাম নেই? আমি কি শুধু রাতের জন্য? না, আপনার কোনো মূল্য নেই আমার জীবনে। কথাগুলো আখির বুকের ভেতর ছুরি হয়ে ঢুকে যায়। সে আর কিছু বলতে পারে না, ঠোঁট কাঁপে, চোখ নামিয়ে নেয়, নিজের ভেতরের কান্নাটা গিলে ফেলে। নীল আবার কাছে আসে, আখি আর বাধা দেয় না, কথা বলে না, শুধু নিঃশব্দ হয়ে থাকে, যেন তার অনুভূতিগুলো ধীরে ধীরে মরে যাচ্ছে। তার চোখের কোণে জল জমে কিন্তু পড়ে না,
কারণ আখি বুঝে গেছে নীলের কাছে সে ভালোবাসে না, সে শুধু অভ্যাস। রাতটা ঘন হয়ে আসে আর আখির বুকের ভেতর জন্ম নেয় এক নতুন শূন্যতা, যেখানে ভালোবাসা থাকলেও সম্মান নেই। রাত অনেক গভীর, ঘরের আলো নিভু নিভু। আখি ঘুম ভাঙা চোখে পাশ ফিরে শুয়ে আছে। নীল তখন ধীরে উঠে বারান্দার দিকে যায়। দরজাটা আধা খোলা থাকে। আখি ভাবে নীল হয়তো পানি খেতে গেছে, কিন্তু একটু পরে বাইরে থেকে ভেসে আসে চাপা গলার কথা। নীল কারোর সাথে ফোনে কথা বলছে। আমি ওকে ছাড়বো না, কখনোই না। ওর জন্য আমার বোনের সংসারে এত অশান্তি হয়েছিল, ওকে আমি সহজে ছেড়ে দেব ভাবছো? কথাগুলো শুনে আখির বুকটা ধক করে ওঠে। নীল আবার বলে, গলায় জমে থাকা রাগ নিয়ে। নিলয় সেজে ওর বোনে ভালোবাসার জন্ম দিয়েছি, তারপর ওকে ফেলে চলে এসেছি। এখন নীলের মনেও ওর জন্য কোনো জায়গা নাই, শুধু কষ্ট পাবে ধীরে ধীরে। আখির শরীরটা ঠান্ডা হয়ে যায়। তার মনে হয় মাটির নিচে দেবে যাচ্ছে সে। নীলই ধোকা, সবটাই নাটক। আখি ধীরে ধীরে উঠে বসে, পা কাঁপে, বুকের ভেতরটা ভেঙে যাচ্ছে। কয়েক সেকেন্ড চুপ করে থাকে, তারপর সাহস জোগাড় করে বারান্দার দিকে যায়। নীল তখনও ফোনে কথা বলছে। নীল কথা শেষ করে ফোন কেটে পকেটে রাখে। ঠিক তখনই পেছন থেকে কাপা গলায় ভেসে আসে আখির কণ্ঠ। তাহলে তুমিই ছিলে নিলয়? নীল চমকে ঘুরে দাঁড়ায়, চোখে এক মুহূর্তের জন্য ভয় আসে, তারপর আবার শক্ত হয়ে যায়। আখি এগিয়ে আসে, চোখে জল, গলায় আগুন। তুমিই নিলয় সেজে আমাকে ধোকা দিয়েছো, আমার বিশ্বাস, আমার ভালোবাসা সবটা নিয়ে খেলেছো। নীল চুপ করে থাকে। আখির চোখ থেকে পানি গড়িয়ে পড়ে, কণ্ঠ ভেঙে যায়। কিন্তু কেন নীল? আমি তোমার কি ক্ষতি করেছিলাম? কেন আমার জীবনটা এমন করে তছনছ করলে? আমি নিলয় ভেবে তোমাকে নিজের সবটা দিয়েছি। তুমি জানো আমি কতটা বিশ্বাস করেছিলাম, আর তুমি প্রতিশোধের খেলায় আমাকে ব্যবহার করলে। বিশ্বাস করাই ছিল তোমার ভুল। ভুল? ভালোবাসা কি ভুল ছিল? মানুষকে মানুষ মনে করাটা কি অপরাধ ছিল? আমি তোমাকে স্বামী ভেবেছি, ভরসা করেছি, আর তুমি নিলয় সেজে আমার জীবনটা শেষ করে দিলে। বলো নীল, কেন? কেন আমাকে বেছে নিলে? কষ্ট দেওয়ার জন্য? কারণ আপনি আমার বোনের সংসার ভেঙে দিয়েছিলেন, আর আমি ভাঙা জিনিসের বদলা ভাঙা দিয়েই নেই। কথাটা আখির বুকে বজ্রের মতো পড়ে। সে স্থির হয়ে দাঁড়িয়ে থাকে, চোখে জল জমে, ঠোঁট কাঁপে। বারান্দার বাতাস ভারী হয়ে আসে। আখির চোখে তখন আর শুধু জল না, আগুনও জ্বলছে। নীলের কথা শুনে সে অবিশ্বাসে তাকিয়ে থাকে। আমি তোমার বোনের সংসার ভাঙলাম? নীল, তুমি কি বলছো এসব? আমি তো তোমার বোনকে চিনি না পর্যন্ত। আমার বোনকে না চিনলেও তার স্বামীকে তো চিনতেন, তার সাথেই তো আপনার রিলেশন ছিল। বিবাহিত জেনেও প্রেমের ফাঁদে ফেলেছিলেন। কে সে? কার কথা বলছো তুমি? আহাদ। নামটা শুনে আখির চোখ বদলে যায়। সে এক পা এগিয়ে এসে রেগে ওঠে। মুখ সামলে কথা বলো নীল। আহাদ আমার ভাই। পরকীয়া ধরা পড়লেই ভাই হয়ে যায় নাকি? এই কথাটা আখির সহ্য হলো না। একটা জোরে চড় পড়ে নীলের গালে। ঘর কেঁপে ওঠে। আখির বুক হাঁপাচ্ছে, চোখ লাল। লজ্জা করে না তোমার ভাই বোনের সম্পর্কে কলঙ্ক লাগাতে? আহাদ আমার মায়ের আগের পক্ষের সন্তান, সৎ ভাই। তাই আমাদের লুকিয়ে দেখা করতে হতো, না হলে আমার বাবা জানলে ঝামেলা করত। সমাজ কি বলবে, পরিবার কি বলবে, এই ভয়েই দূরে দূরে থাকতাম। আমরা কখনো সীমা পার করিনি নীল, কখনো না। ভাইয়ের মতোই ছিল সে। তুমি নিজের প্রতিশোধের জন্য একটা পবিত্র সম্পর্ককে বদনাম করতে পারো না। নীল কিছুক্ষণ চুপ করে থাকে। চড়ে দাগ তার গালে লাল হয়ে আছে। তার চোখ এক মুহূর্তের জন্য দ্বিধা আসে, কিন্তু সঙ্গে সঙ্গে আবার কঠিন হয়ে যায়। কথা বাড়ানো খুব সহজ আখি, প্রমাণ আছে আমার কাছে। কি প্রমাণ? আমার বোন আহাদের মোবাইল চেক করেছিল, তোমাদের চ্যাট, ছবি, দেখা করার সময় লোকেশন সব ছিল। তখনই ওর সংসার ভেঙে যায়। চ্যাট ছিল কারণ ভাই বোনের কথা হতো, ছবি ছিল কারণ আমরা আলাদা থাকতাম, কিন্তু ভালোবাসা ছিল না নীল। লজ্জা ছিল, ভয় ছিল, দায়িত্ব ছিল। তুমি একটা ভুল বুঝাবুঝিকে সত্য ভেবে আমার পুরো জীবনটা ধ্বংস করে দিলে। আমার বোন কাঁদতে কাঁদতে হাসপাতালে ভর্তি হয়েছিল, ওর চোখের জল আমি ভুলিনি, তাই প্রতিটা কষ্ট তোমাকে ফিরিয়ে দিচ্ছি। তুমি প্রতিশোধ নিতে গিয়ে একজন নিরপরাধ মেয়েকে, একটা অনাগত বাচ্চাকে, একটা ভাই বোনের সম্মান সব একসাথে পিষে ফেললে। এই বাচ্চাটার দোষ কি নীল? ও কি তোমার বোনের সংসার ভেঙেছে? নীল কিছু বলতে গিয়ে থেমে যায়। প্রথমবার তার বুকের ভেতর কোথাও অস্বস্তি খোঁজা দেয়। বারান্দার নীরবতা নামে, শুধু আখির ভেজা নিঃশ্বাস আর দূরের রাতের শব্দ। বারান্দার বাতাসটা হঠাৎ আরো ঠান্ডা লাগে আখির কাছে। নীলের দিকে তাকিয়ে তার চোখে তখন আর শুধু রাগ না, ভাঙ্গনের চাপ। সে ধীরে ধীরে কথা বলে, কিন্তু প্রতিটা শব্দ ভারী হয়ে পড়ে। তুমি আমাকে দুবার ভেঙেছো নীল। একবার নিলয় সেজে এসে আমার মনে ভালোবাসার নাটক করেছিলে। এখন আমি ভেবেছিলাম কেউ একজন আমাকে সত্যিই বুঝেছে।
তারপর ধোকা দিলে। তারপর যখন নীলকে মেনে নিলাম তখন ভেবেছিলাম এই মানুষটাই হয়তো আমার জীবনের শেষ আশ্রয়। তখন আবার আমার মন ভেঙে দিলে। একটা মানুষ দুবার মন ভাঙার পর কিভাবে বেঁচে থাকে নীল? তুমি জানো, আগে যদি জানতাম সবটাই তোমার নাটক ছিল, তাহলে কখনো তোমার কাছে আসতাম না, বিয়ে করতে বলতাম না, নিজের সম্মান নিজের বিশ্বাস কিছুই তোমার হাতে দিতাম না। তুমি প্রতিশোধ নিতে গিয়ে আমার অনুভূতিকে খেলনা বানালে। এখন বলো নীল, আমি কি নিয়ে বাঁচবো? বারান্দায় নিঃশব্দ নেমে আসে। নীলের মুখ শক্ত থাকলেও চোখে অল্প অস্বস্তি দেখা যায়। এই প্রথম আখির কষ্টটা ঠিকভাবে তার বুক ছুঁয়ে যায়। রাতের আকাশে চাঁদ ঢেকে যায় মেঘে, আর আখির জীবনে ঢুকে পড়ে অন্ধকারের আরেকটা স্তর। আখির বুকের ভেতর তখন আর কান্না নেই, আছে শুধু ভারী শূন্যতা। সে হঠাৎ ঘুরে দরজার দিকে হাঁটতে শুরু করে। নীল অবাক হয়ে বলে, কই যাচ্ছেন? চলে যাচ্ছি। আমি তো তোমার প্রতিশোধের একটা অংশ ছিলাম, এখন তো প্রতিশোধ নেওয়া শেষ। দেখছো তো আমি কষ্ট পাচ্ছি, এটাই তো তুমি চাইতে। সে দরজা খুলতে নেয়। ঠিক তখনই নীল দ্রুত এগিয়ে এসে আখির হাত ধরে টেনে নেয়। দরজাটা আবার বন্ধ করে দেয়। ঘরটা কেঁপে ওঠে। নীল দরজার সামনে দাঁড়িয়ে কঠিন গলায় বলে, কোথাও যেতে পারবেন না? কেন? আরো কষ্ট দেওয়া বাকি আছে? না, আমার ক্ষমা চাওয়া বাকি। আমি জানি আমি ভুল করেছি, অন্ধর আগে সব কিছু করেছি, কিন্তু এখন বুঝছি প্রতিশোধ নিতে গিয়ে আমি মানুষ হয়ে থাকিনি। এখন ক্ষমা চাইলে কি সব ঠিক হয়ে যাবে নীল? আমার ভাঙা বিশ্বাস, আমার ভয়, আমার অনাগত সন্তানের ভবিষ্যৎ সব কি ফিরবে? ফিরবে না, কিন্তু আমি পালাতে দেব না, কারণ আপনি পালালে আমার ভুলটা আর কখনো ঠিক করার সুযোগ পাবো না। তুমি আমাকে আটকে রেখেছো নীল, এটা ভালোবাসা না, এটা জোর। আমি জানি, তবু আপনাকে যেতে দিলে আমি নিজেকেই ক্ষমা করতে পারবো না। দরজার সামনে দাঁড়িয়ে আখির চোখে তখন ক্লান্তি, কান্না নেই, অভিযোগ নেই। সে ধীরে করে বলে, তোমাকে ক্ষমা করে দিলাম নীল, এবার যেতে দাও। না, আমি যেতে দিতে পারবো না। আবার নতুন করে নাটক শুরু করবে নাকি? না, নাটক না, আমি আপনার সাথে সংসার করতে চাই। সংসার? নীল, সংসার করতে চাইলে কাউকে নিয়ে খেলতে হয় না, কাউকে ভেঙে, কাউকে অপমান করে, কাউকে ব্যবহার করে সংসার হয় না। তুমি আমাকে মানুষ ভাবনি, প্রতিশোধের অস্ত্র ভেবেছিলে, এখন হঠাৎ করে সংসারের কথা বলছো। ক্ষমা চাইছি আখি, আমি ভুল করেছি। অন্ধর আগে অভিমানে আমি মানুষ থাকা ভুলে গেছি। প্লিজ আমাকে ক্ষমা করে দিন, একটা সুযোগ দিন, আমি বদলাতে চাই। ক্ষমা করলে কি বিশ্বাস ফিরে আসে নীল? তুমি আমার জীবনটা নাটক বানিয়ে দিয়েছো, এখন বলছো সংসার করতে চাও। আমি আবার নাটকের অংশ হতে চাই না। ঘরের ভেতরটা তখন অদ্ভুত এক নীরবতায় ভরে আছে। দরজার হাতলে আখির হাত কাঁপছে। সে চলে যেতে চেয়েও পারছে না। ঠিক তখনই নীল হঠাৎ এগিয়ে এসে আখিকে জড়িয়ে ধরে। আখি চমকে ওঠে। নীল গলায় জমে থাকা কষ্ট বের করে দেয়। আমি তোমাকে ভালোবাসি আখি, সোনা। প্রতিশোধ নিতে নিতে কবে যে তোমাকে এতটা ভালোবেসে ফেলেছি নিজেও বুঝতে পারিনি। রাগ নিয়ে এসেছিলাম, কিন্তু ধীরে ধীরে সেই রাগের জায়গায় তুমি ঢুকে গেছো। একটা সুযোগ দাও আখি, আর নাটক না, আর মিথ্যা না, এবার সত্যি হয়ে তোমার পাশে থাকতে চাই। আখি কিছু বলতে পারে না। তার চোখে জল জমে। বুকের ভেতর জমে থাকা অভিমানটা ধীরে ধীরে নরম হতে থাকে। নীল আলতো করে আখির মুখটা তোলে। তুমি চলে গেলে আমি সত্যি একা হয়ে যাব, শুধু স্বামী হিসেবে না, মানুষ হিসেবেও আমি তোমাকে চাই। তুমি কি পারবে নীল? আমাকে আর কাঁদাবে না তো? পারবো, কথা দিচ্ছি, কাঁদাবো না আর কখনো। সে ধীরে ধীরে আখিকে কাছে টানে, কপালে হালকা চুমু দেয়। আখি আর সরে যায় না। তার অভিমানটা ধীরে ধীরে গলে যায় ভালোবাসার উষ্ণতায়। কিছুক্ষণ নীরবতার পর আখি আস্তে বলে, ঠিক আছে, আমি মেনে নিলাম, কিন্তু একটাও মিথ্যে চাই না। আর কখনো না। সে আখিকে আবার জড়িয়ে ধরে। বেলকনির বাইরে রাতের আকাশে চাঁদ উঠেছে। আলো এসে পড়ে ঘরের ভেতর। ভাঙ্গা সম্পর্কের মাঝে নতুন করে আলো জ্বলে ওঠে। প্রতিশোধ দিয়ে শুরু হওয়া গল্পটা ধীরে ধীরে বদলে যায় ভালোবাসার সংসারে। আর আখি বুঝে যায় কষ্টের ভেতর দিয়েও কখনো কখনো নতুন করে ভালোবাসার জন্ম নিতে পারে।
আমি গুলি মতো আসতাম না ভাই ওই 6 দিন চলে গেছে সেদিন ছেড়ে দিচ্ছে না কাকে সিলে কে কোথাও কোথায় এলো তুমি মনে হয় ফলাই তো 6 দিনও তো সাধারণ কাছে যেগুলো করছে অন্তরে দাগ কেটে গেছে আমি যে কেমন করছে বলে আমি এক ধুমকি দিলে বেরিয়ে আমি সে এক ধুমকির দাম ও বাড়িয়ে চলে যেতাম ও আমার বলে যাবে আর উল্টে বলতে আমার দেখ স্যার বল বাস বাইবের আদার আছে যে বাইডি ওর ডলার দেখি করে মাথা